Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. বৃষ্টি স্নাত রাতে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। বুঝতেই পারছেন আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আমার সঙ্গে গেস্ট রয়েছেন, অনেক কষ্ট করে তিনি আজকে আমাদের এখানে এসছেন এবং এই বৃষ্টির দিনে কাদা পানি মারিয়ে স্টুডিওতে এসে ঘন্টার পর ঘন্টা নিজের জীবনের কথা বলার জন্য যিনি আমাদের সঙ্গে হাজির হয়েছেন তার সঙ্গে পরিচিত হব। তার আগে বলতে চাই বরাবরের মতোই আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে চাইলে ফোন দেবেন আমাদেরকে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892 বারবারই বলি, আবারও বলছি 09613892 এখানে ফোন করার পরে ফোনটি আপনি কি বলছে সেটা শুনতে পাবেন এবং সে অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। ওকে, আর আমার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার ওয়েবসাইট www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। ওখানে গেলে আমার সব সোশ্যাল সাইটগুলো লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে আপনি কানেক্টেড হতে পারেন। চলুন আমার সঙ্গে কে রয়েছে পর্যায়ে একটু পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ পারভেজ আহমেদ আপেল মিয়া। আপেল মিয়া নামে সবাই আপনাকে চেনে? আপেল। ওকে, পারভেজ বয়স কত এখন? এখন বয়স চলে 25 বছর বয়স। আজকে যে জীবনের গল্পটা আপনি এখানে বলতে এসছেন একটু অন্যরকম জীবনের গল্প, একটা অদ্ভুত প্রেমের জীবনের গল্প। সেটা শুরুতেই একটু টাচ দিয়ে নিচ্ছে আমার লিসনার যারা রয়েছেন এই মুহূর্তে এবিসি রেডিও যারা শুনছেন তাদেরকে। সেটার পিছনে একটা বিশেষ কারণও আছে এবং কারণটা কি সেটা আমি এই মুহূর্তে বলছি না, সেটা যখন আমরা গল্পের ভেতরে একেবারে চলে যাব তখনই আপনাদেরকে বোঝাতে পারবো যে আসলে রিজনটা কি। ওকে, বলুন শুনি, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে। জি, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, থানা কটিয়াদির। আমি এক বাপের এক ছেলে, আমার কোনো ভাই নাই, ছোট 2টা বোন আছে। তো আমি যখন ছোট ছিলাম ক্লাস 3 এ পড়ি তখন মানে এইটুকু থেকে আমার মনে আছে আর কি, যে স্কুলে যেতাম, স্কুলে যাই অনেক দুষ্টামি করতাম, আমের সিজন হয় বা অন্যান্য মানুষের কাছ থেকে আম চুরি করতাম, স্কুলে ক্লাস ফাঁকি দিতাম, স্কুলে জানালা দিয়া বইগুলা রাখতাম। আমার একটা ভাতিজা ছিল নাম বকুল, ও আর আমি সবসময় বেশিরভাগ স্কুলে একসাথে যেতাম বা একলগে পড়ালেখা করতাম। তো জানালা দিয়ে একজনে বই দিত আর একজনে পিছন দিয়া নিয়ে যেতাম। তারপর এরকম ভাবে আইসা দেয়া যেতেছে মার্বল খেলতাম, যে সোলার মেসের যে কুলগুলা আছে এগুলা খেলতাম। এরকম দেয়া যেতেছে পড়ালেখার দিকে বেশি একটা মন থাকতো না, খেলার নিষেধ থাকতো বেশি। তো এরকম ভাবে পড়ে উঠি। প্রথম যখন পরীক্ষা দিই, পরীক্ষার রেজাল্ট আমি আর পাস করতে পারিনি, ফেল করছি। তো ফেল করার পরবর্তীতে ও কইতেছে কি, ও তো সম্পর্কে আমরা চাচাবাতি যা এক বয়সী 6 দিনের ছোট বড়। তো ও বলতেছে কি যে আপেল বাবা চল স্কুল আর পড়ব না। আমি কি করবি, এখন যদি বাড়িতে যাই তো আব্বা আম্মা মারবো। মানে ফেল করার পরে? হ্যাঁ, যে বাড়িতে যাবো না, চল আমরা কটিয়াদিরে যাবো। আমি কটিয়াদিরে গিয়ে কি করবি, কতি আমার কলসিতে পানি এনে দিবি, আমি পানি বেচবো। ঠিক আছে, পানি বিক্রি করবে? হ্যাঁ, মানে ও কইতেছে যে পড়ালেখা দিতে ফেল করে লাইছি, তুই কলসি দিয়ে আমার পানি এনে দিবি, আমি গ্লাস দিয়ে বাসের মধ্যে পানি বিক্রি করবো। ও ওকে ওকে। পানি বিক্রি করলে আমরা থাকতে পারবো, দরকার বাস স্ট্যান্ড ঘুমামো, যে টাকা পাই ঠিক আছে এই টাকা দেখামো। ওরে বলি যে না, বাজারে যদি মনে করছে আব্বা দুধ নিয়ে যা, তো এই সময় যদি দেখে যে আমরা পানি বিক্রি করতে তো আমাদের তো মনে হয় লজ্জা সময় বাবা আব্বা আরো বেশি মারবো। তো এর সে ভালো চল আমরা বাড়িতে যাই বলি যে পাস করতে পারিনি। তখন বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে বললাম যে পরীক্ষাতে তো পাস করতে পারি নাই, তো স্কুলে আর পড়বো না। তখন আব্বা আম্মা অনেক চেষ্টা করছি স্কুলে পড়ানোর জন্য। এরপরে কোথায় কোথায় কোন জায়গায় পড়বা বলো, তখন বলছি যে আমাদের বাড়ির পাশে একটা বেতই গ্রাম একটা মাদ্রাসা হয়েছে নতুন। আমি বলছি যে হারুন হুজুরি মাদ্রাসা আছে, এটাতে ভর্তি করে দেন। ওকে, 3 আবার নতুন করে ভর্তি হয়েছি, 3 পড়ছি, 4 পড়ছি, 5 আবার যখন ফেল করছি তখন আর পড়ালেখা করতেই পারি নাই, পড়ালেখা বন্ধ করে দিয়েছি। তখন হ্যাঁ ঢাকা আসি, আমার খালার বাসায় ইসলামবাগে থাকে, লালবাগ ইসলামবাগ। তো ওদের বাসায় তাইকা একটা এনার্জি বাল্বের কারখানায় কামে লাগি, ক্লাস 5 থাকা অবস্থায়। হ্যাঁ, অন্য পেট্রোলিতে নিতে চায় না, ছোট দেখা 600 টাকা বেতন ধরে। আচ্ছা, তো এরকম ভাবে 1 মাস করছি, করার পরে বেতন পাইছি। বেতন পাওয়ার পরে টাকাটা নিয়ে কালাম্মার হাতে দিছি। তখন আমি কইতেছি কি যে আমি আর থাকবো না, আমি দেশে চলে যাবো। আচ্ছা, তখন আমার 100 টাকা দিছে, দিয়া গুলিস্তানে নিয়ে বাসে উঠে দিছে, 30 টাকা দিয়ে একটা কন্ট্রাক্টরের হাতে। তখন আমি বাড়িতে চলে যাই। আচ্ছা,
বাড়িতে যাই আবার দুষ্টামি করি, খেলাধুলা করি, বাপ মার কথা শুনি না। তো আমার আব্বা আবার ঢাকা কাজ করতো, যে মুখ দেখে যে আয়নার ফেরাম গুলা বানাইতো। তো মাসে মনে করেন এই সময় 5-6 হাজার টাকা নিতে পারতো খায়া খরচ দিয়া। জি। এমনি বাইরে নিজস্ব কোনো জমা জমি ছিল না, বন্ধক কিছু জমি ছিল, যেটা গ্রামে বলা হয় গিরবি রাখছে। ওকে। হ্যাঁ, সাব্বা কইতে পড়ালেখা তো খরচ নাই, ডাও থাকবি না, তো এই যে ক্ষেত্রে যে সব আছে এই 2-1 জন নিয়া এগুলা সবসময় খেয়াল করবি। তোর একটা গরু কিনে দিমু, দুধ বিক্রি করবি আর এসব খেয়াল করবে। তখন মনে করেন যে গরু কিনে দিছে, সকালবেলা ঘুমতে ঘাস কাটি, মানে গরু পিছনে দিনটা কাটাই। বিকাল হইলে দেখাইতেছে দুধ নিয়ে যায় বাজারে, 5 কেজি যদি বেচতাম 18 টাকা কেজি, বলতাম যে 16 টাকা বেচছি। আবার দেখাইতেছে এমনি বইলো 5-6 টাকা 10 টাকা এরকম রেখে দিতাম। মানে চুরি করা শুরু করলেন সেই সময়টাতে? ওকে। আমাদের গ্রামের নাম বেতুল এবং আমাদের পাশে গ্রামের নাম গোয়াতলা। যেমন দেখাইতেছে প্রথম আমাদের দেশে একটা বিড়ি ছিল, সুবুত বিড়ি, এটা দিয়া দেয়া এও খেলতাম। তাসে মানুষে খেলে সিরা ফালা না, এটি দিয়া খেলতাম। জি। এরকম ভাবে খেলতাম। তো এরকম ভাবে খেলতে খেলতে দেয়াইতেছে প্রথমে 1 বিড়ি দিয়ে খেলছি, তখন 2 বিড়ি দিয়ে খেলছি। এরকম ভাবে আস্তে আস্তে মানে একটা জোয়ার মধ্যে নেশা ওইটা যায়। তখন বয়সটা মনে হয় 13-14 চলে আর কি আনুমানিক। তারপরে টাকা দিয়ে খেলি, আস্তে আস্তে খেলতে খেলতে দেয়াইতেছে একদিন মোটামুটি ভালো খারাপ হয়ে যায়। বাপ মা বিভিন্ন ধরনের অত্যাচার করি টাকা পয়সার জন্য। তো সবাই বলতেছে যে মনে বিয়ে করলে ভালো হয়ে যাবে। তখন এরকম আস্তে আস্তে বয়সটা মনে হয় 17 মনে হয় শেষ হয়েছে, যে 18 পড়ছে আর কি এরকম। যখন টাকা জোগাড় করতে পারেন আবার ঢাকা আসি। ঢাকা এসে যে মেয়েদের যে চুরিগুলা, এই চুরির কাম শিখি আমার খালাতো বোনের জামাইয়ের কারখানা চকবাজার, এখানে কাম শিখার পরে দিতেছে। এখান থেকে মনে করেন মাসে যাও 2-3 হাজার নিয়ে বাড়িতে নিয়ে 500-1000। তো এরকম ভাবে বাদ বাকি টাকা জোয়া গেলে যখন টাকা শেষ হয়ে যায় তখন আবার আসি। আচ্ছা। একদিন দেখা যেতেছে আমার খালাতো জামাই জহির বলতেছে যে আমার কামে রাখবো না। যখন আমার বয়স 17 বা 18 চলতেছে, তখন একদিন আমার দাদা, ঠিক আছে, উনি নাই, মারা গেছে। আমার চাচাতো দাদা, আপন দাদা ছিল না, ছোটকালে মারা গেছে। আর এক চাচাতো ভাই নাম রুবেল, এখন বর্তমানে ডুবাইতে। 3 জন গেছি, দাদা নিয়ে গেছে বউ দেওয়ার জন্য। রোজার মাস ছিল, বাইরে এক বারিন্দার মধ্যে বসতে দিল। দাদার নাম ছিল আলম আর মেয়েটার বাবার নাম ছিল আলম। জি। তখন মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি? তখন বললো যে আমার নাম খাদিজা। তোমার বাবার নাম কি? বললো যে আলম। দাদা কি করছে, হাইসা দিছে। চাচা তো যেটা সাথে গেছে একটু দুষ্টু টাইপের। ও বলতেছে দাদা তুমি তো দেখা দেয় যে অনেক খুশি হয়েছে, তোমার নামে আর ওর বাপের নামে এক হয়ে গেছে। তখন দাদা হাসতেছে, ও হাসতেছে, আমিও হাসতেছি। আর ও আমার বড় ছিল, আমার চাচাতো ভাই। তো প্রায় সময় আমার কি করতো, চুপচাপে কইতো কি যে ফরি তুই বিয়াটা করে লেবি, আমি এখন বিয়া করতে পারি নাই। তো এরকম ভাবে একবারে এক কথা কইতো, আমার হাসাইতো। তো এরকম ভাবে মানুষে প্রায় সময় ফলো করে যে জামাই কোনটা, আমি না ও। তো আমি হাসতেছি, ও চুপচাপ ঘুমটা দিয়ে বসে থাকে, মানে এরকম একটা ভাব আর কি ওর মধ্যে। মানে আপনারা মেয়ে দেখতে গেছেন, আপনার বয়স মাত্র 18 বছর। এই বয়সে আপনাকে বিয়ে দিচ্ছিল, আপনি তখন কিছু করছিলেন ওই সময়টাতে, পেশায় কিছু করছিলেন? তখন ওই যে আমি যে মেয়েদের চুরি, যে হাতে যে প্লাস্টিকের চুরি গোলা পরে, চুরি কোম্পানিতে আমি কাজ করছি। চুরি কোম্পানিতে কাজ করছিলেন? ওকে। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় বলে রাখি, সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ ও যে আমাদেরকে আজকে তার জীবনের গল্প বলতে এসেছে, প্রতিটি মানুষই মূল্যবান। প্রতিটি মানুষই তার জায়গাটা থেকে একটা উদাহরণ হতে পারে, তার কাজের দ্বারা, তার গল্পের দ্বারা, বেঁচে থাকার স্টাইলের দ্বারা। সেই অর্থে হ্যালো 8920 কোনো ক্লাস মেইনটেইন করে না। হ্যালো 8920 সবার অনুষ্ঠান, একেবারে সমাজের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একেবারে সমাজের উচ্চতলার মানুষ। যদি আমি শ্রেণী বিভাজনের দিক থেকে ভেবে বলি, তাহলে সবাই এই অনুষ্ঠানের অতিথি। যে কেউ এখানে এসে তার গল্পটা বলতে পারেন। আমরা তাদের গল্পটা এই কারণে শুনি যে সেই গল্প থেকে নিশ্চয়ই কোনো না কোনো মেসেজ পাওয়া যায়। আজকের এই ছেলেটি, যিনি একেবারে অজপাড়া গায়ের যে জীবন গল্পটা এখানে বলছেন, সেটা নিশ্চয়ই আমাদেরকে কিছু না কিছু হলেও উপহার দেবে। মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি। জি বলুন। তারপর ইফতারি খাওয়ালো, ইফতারি খাওয়ানোর পরে দেয়া তো গ্রামগঞ্জে তো প্রথম শাড়ি পরায় দেখা, তারপর বলতেছে 30 পিস পরায় আনার জন্য। তখন 30 পিস পরায় আনছে, পান নিয়ে আসছে। পান নিয়ে আসার পরে তখন দাদা কইতেছে কি যে কত টাকা দিবে? আমি বলছি যে আমি 500 টাকা দিই। দাদা দিছে 300 টাকা, আমার চাচা তো দিছে 200 টাকা, আমি দিছি 500 টাকা। মোট 1001 টাকা ওর পানের বাটিতে দিই। দেওয়ার পরে নিয়ে যায়, কিন্তু আইসা পড়তেছি তখন এখনো মনে চিনতে পারিনি কে জামাই, আমি না যে আমার চাচাতো ভাই যেটা। তখন ওর নানি দৌড়ে গেছে, আমার দাদারে বলতেছে জামাই কোনটা? বললেন যে সুন্দর সুন্দর, যেটা এটাই। তো দুজনই সুন্দর সুন্দর। তো আমার চেহারা আগে আরেকটু ভালো ছিল। তখন বলতেছে যে আসলে আমরা কিন্তু চিনতে পারি নাই, লগে যে দেয়া এটা কি
জামাই না, জামাইয়ের ভাই। আপনাকে আমারে বলতেছে যে আমি জামাই না, জামাইয়ের ভাই, কিন্তু জামাই লাগতেছে ওরে। আমার একবার এক কথা আস্তে আস্তে কয় ইশারা দিয়া, মানে আমি হাসিয়া দিই আর ও হাসে না, ও মানে একদম জামাইয়ের মতো ঘুমটা দিয়ে বসে থাকে। চাচাতো ভাই নাম রুবেল। তো ওকেই মনে করেছে জামাই? হ্যাঁ, দাদা বলতেছে যে না, জামাই হয়েছে এইটা, আর হেডা হয়েছে আমার এই বড় ভাতিজার ছেলে রুবেল। তখন মনে করেন আমার দিকে ওর মেয়েটা নানি আমার হাতে 500 টাকা দিয়ে দিছে যে তুমি যাওয়ার টাইম বাজার থেকে কিছু খাইয়া যাইবা। আপনাকে দিয়েছে? হ্যাঁ, মানে দেখে ওর পছন্দ হয়েছে আর কি। ওকে। 2-3 দিন পরে আবার আমার দেখতে গেছে আমাদের বাড়িতে, তো বলছে যাইব, লোক যাইব 5 জন। তো আমরা কি করি যে আব্বা চিন্তা ভাবনা করতেছে যে এখানে বসে বিয়াটা ঠিক করে ফেলবো আর কি। তখন আমরা 5 জনের অনুযায়ী মনে করেন যে 7-8 জনে খাওয়ান রেডি করছি, পোলাও রানছে, মাংস রান্না করছে। তো আমরা তো মনে করেন 7-8 জন অনুযায়ী রান্না করছি। তখন ওরা গেছে 17 জন না 18 জন। কিন্তু এখন কি করব, তখন আবার মনে করেন বাড়ির পাশে বাজারে ছিল, পর আবার যাই বাজার থেকে আনছে, আনার পর রান্না বান্না করছে, তারপর রাত্রে খাওয়াইছে। রাত্রে খাওয়াইয়া বিয়ে শাদী ঠিক হওয়ার কথা বলে। তখন যে আমার আব্বা বলতেছে যে আমার একটা পোলা, কোনো কিছু দেওয়া লাগবো না, ঠিক আছে, মেয়েটা আপনারা সাজাইয়া দিবেন, আর আমরা যতটুকু দেওয়ার কাম দিয়ে আনবো। 1 ভরি স্বর্ণ দিব, আপনারা দিবেন 1.5 ভরি স্বর্ণ। তো নাব্বা বুঝছে না, আমরা 1 ভরি স্বর্ণ দিব, আপনারা 1.5 ভরি স্বর্ণ দিবেন। ওকে। তখন এইভাবে বিয়েটা ঠিক হয়। তখন অক্টোবরের 9 তারিখ আমাদের বিয়েটা হয়। 2000 কত সাল? 2009 সালে। 2009 সালে? জি। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজই বলা যায়, মানে ফ্যামিলিগত ভাবে যেটা হয় আর কি। ওকে। আমরা মনে করি অনেকজন গেছি মাইকুটাইকু সাজা, তো এরকম ভাবে বিয়েটা করে মনে করেন বাড়িতে আনছি। বাড়িতে আনার পর দেখতেছি যে না, ও খুবই ভালোভাবে চলতেছে। তো তখন আমিও ছোট, ছোট, ওর বয়স ছিল 14-15, আর আমার বয়স ছিল প্রায় 18 পড়ছে আর কি। তখন যে সুন্দরভাবে দিনকাল চলতেছে, 1-1.5 বছর পরে ওর পেটে বাচ্চা আসে। তো বাচ্চা আসার পরে মনে করেন ওরে আমি অনেক আদর করি, বা ওর বাপ মা মনে করেন অনেক আদর করে আমার দিকে, বা যে জামা হিসাবে যে সম্মানটুকু করার করে। তো যেদিন আমার ছেলে হয়, তখন আমি নরসিংদীতে আসছিলাম এক কাজের জন্য, টেক্সটাইল মেলে। ছেলে হওয়ার 15-16 দিন আগে টেক্সটাইল মেলে। তো ও আমার বলতেছে যে বাচ্চা হইব, বাচ্চা হইলে একটা খরচ পাতি আছে, তোমার খরচটা তোমার আব্বা আম্মা দিব না, তোমারটা তোমারই করতে হইব। তখন মনে করেন আমি টেক্সটাইল মেলে কাজে লাগে। 1 সপ্তাহ পাইছি, আর 1 সপ্তাহ মঙ্গলবার দিন ছিল ওই দিন। তখন রাত্রিবেলা আমার ঘুমাইতেছে না, যে লাগতেছে কি যে আমার বাচ্চা হইব এরকম। কিন্তু ওরে আমি ফোন দিছি যে কি তোমার কি অবস্থা, শরীরটা কেমন? বলতেছে হ্যাঁ ভালো। আমি আজকে না, আমার কাছে এমন এমন লাগতেছে, লাগে যেমন আজকে আমার বাচ্চা হইব। কোন আমার কাছে তো এরকম কোন ভাব নাই, কিন্তু আরো বাকি আছে 2-3 দিন বা 4-5 দিন এরকম বাকি আছে ডাক্তার অনুযায়ী। রাত্রে এই সময় 11টার দিকে কথা বলছে ওর সাথে। কথা বলে আমি ঘুমাই গেছি। ফজরে আজানের 10 মিনিট আগে আমার আবার ফোন দিছে আমার আম্মা। ফোন দিয়ে কইতেছে কি, তোর তো ছেলে হয়েছে। ভেরি গুড নিউজ, মাশাআল্লাহ। ছেলে হয়েছে। তখন আমি কি করি, সকালবেলা ঘুম থেকে উঠি, ফার্স্ট টিভি আমি চলে যাই বাড়িতে যাই, ছেলে দেখে আমার মনটা মানে একদম আনন্দে বইরে গেছে। আসলে পৃথিবীতে যারা বাবা হয়েছেন তারাই বুঝবে আসলে যে বাবা হওয়ার অনুভূতি আসলে কি, কিংবা মা হওয়ার অনুভূতি আসলে কি। যারা হননি তাদের পক্ষে বোঝা সম্ভব না। যাই হোক, বলুন তারপর। হ্যাঁ, তখন আব্বা কইতেছে কি যে কোটেরি বাজারতে যায় 5 কেজি আমি তেল না, আমাদের যে গ্রামের পাঞ্চায়েতটা আছে, এই পাঞ্চায়েতের মধ্যে দিয়ে। আমি বলছি কি যে না আব্বা, আমি দেওয়া লাগবো না, সবারই মিষ্টি খাওয়াবো 2টা করে। তখন আমি কি করি, বাজারতে যায় 14 কেজি মিষ্টি আনি। 14 কেজি? জি। 14 কেজি মিষ্টি আনার সামর্থ্য ছিল আপনার? তখন হ্যাঁ ছিল। তখন পকেটে পয়সা ছিল? তখন মিষ্টির দাম তো কম ছিল, তখন মিষ্টি ছিল 70 টাকা কেজি। আচ্ছা। 2009 সালে। ওকে। 14 কেজি মিষ্টি আনছি, 4 বিড়া পান আনছি, 250 গ্রাম সুপারি আনছি, জর্দা আনছি। আইনা আমার নিজের হাতে একটা বোলের মধ্যে সাজাইছি 3টা করে পান, 2টা করে মিষ্টি, অল্প সুপারি দিয়ে এরকম ভাবে, মানে একটা 1 টাইম প্যাকেট পলিথিন দিয়ে একটা প্যাকেট করছি। 34টা ঘর ছিল আমাদের, যে পান 4টা, এর মধ্যে প্রতি ঘরে করে আমি আর আমার এক দাদি যায় দিয়ে আসি। আচ্ছা। দিয়ে আসার পরে কইতেছে তো ওইছে রাত্রে প্রায় 3টা 3:30 দিকে, কিন্তু এই পর্যন্ত মার দুধ খাইতেছে না। তো ওর জন্য এক কাজ কর, যাই ডাক্তারের কাছে পরামর্শ করে একটা দুধের প্যাকেট নিয়ে। তখন আমি যাই ডাক্তারের কাছে পরামর্শ করার পরে যে এরকম একটা ডিব্বা দিল, বললো যে হালকা কুসুম গরম পানির মধ্যে এ করে মিক্স করে খাওয়ানোর জন্য। এটা ফিটার কিন্তু মার বুকের দুধ কানা। 2-3 দিন গেছে, মনে করছে যে ছেলে তো প্রথম ছোট হয়েছে বাচ্চা, তো মনে 2-1 দিন গেলে শরীরে শক্তি হইলো, মানে মা দুধটা খাইবো আর কি। তখন দেখতেছি 2-3 দিন না, 1 সপ্তাহ গেল, 15 দিন গেল, কিন্তু এরকম ভাবে মার বুকের দুধ আর খানা।
তো এরকম ভাবে খায় না তখন কি করবো, ওরা তো বাঁচাইতে হবে, তখন মানে যে ইয়াও করে খাওয়াই। তখন আমি আবার ঢাকা এসে পড়ি, ছেলে দুধের টাকা দেয় সপ্তাহ আমার 500-600 টাকা লাগে পড়ে, তখন আমি আবার ঢাকা এসে পড়ি। তখন এসে আবার ওই যে চুরি কারখানায় এখানে আমি আবার কাজ করেন। হ্যাঁ, দেখা যেতেছে সপ্তাহ দুধের টাকা পাঠাই, বা দেখা যেতে কোনো সপ্তাহ যদি আমার কাছে টাকা না থাকতো, আমার একটা বন্ধু ছিল নাম মোস্তফা, এখন বর্তমানে কাতার আছে, কিন্তু উনি আমাকে অনেক হেল্প করতো, বলতো যে তোমার বাচ্চা দুধ না থাকলে যে কোনো মুহূর্তে ফোন দিবা। তো আমি তো বাজারে যাই প্রতিদিন গাভীর দুধ নিয়ে, তো বেঁচে আসার টাইম আমি দুধ নিয়ে আমো। তো অনেকদিন আমি 7টা পাই নাই, মহাজন দেশে ছিল, তখন আমি বলছি যে মোস্তফা ভাই বাচ্চা তো দুধ নাই, 1 প্যাকেট দুধ দিয়ে আসেন। তখন উনি দুধ দিয়ে আসতে যায়। কিছুদিন পরে আমার বাচ্চার বয়সটা তখন 1.5 মাস। আমার মা বলতেছি কি যে তোর বউ ফোন দিছিল, আমি কই না, ফোন টোন তো দিছে না। তোর বউ তো সেরা লইয়া গেছে গা। আমি কি লেগা? কালকা আমার লোক একটু ঝগড়া লাগছিল, তো কালকা বিকালে দেখছি যে কাপড় চোপড় গুছাইতেছে, কিন্তু গেছে না। ফজর আজানের সময় মনে হয় যে দেখছি ঘুম থেকে উঠছে, কিন্তু আর বাড়িতে নাই, চলে গেছে। তখন এই কথা শুই না, আমি আবার ওর কাছে ফোন দিই, আমি তোর বাতার কামো না, তোর মা আমার এদিক দিয়ে জ্বালা এদিক দিয়ে জ্বালা, তোর বোন একটা কাজ কাম কোনো কিছু। কি নাম ছিল আপনার ওয়াইফে? খাদিজা। ও হঠাৎ করে কি ধরনের কথাবার্তা বলছিল, নাকি এরকম সমস্যা আসলেই ছিল আপনার ফ্যামিলিতে? আর কোনদিন ছিল না, এটাই প্রথম। হঠাৎ করেই? হ্যাঁ। তখন উনি কোথায়, আপনাদের বাড়িতেই নাকি? না, ওর বাপের বাড়িতে চলে গেছে। ওর বাবার বাড়িতে ছিল ওই সময়? ছেলে নিয়ে পালায় চলে গেছে। আচ্ছা। তখন ওর মার কাছে বললাম যে আম্মা কি সমস্যা খাদিজার, তো খাদিজা এরকম করতেছে কেন? তখন ওর মাও আমার বলতেছে যে বেটা তোমার মা তোমার বইনে কোনো কাজ কাম করে না, তোমার মা কোনো কাজ কাম করে না, আমার মাইয়া কি পারে যে এই বাচ্চাটা নিয়ে সব কাজ কাম করতে? আমি আমাদের কি কাজ কাম আছে, 2-5 কানি সম্পদ নাই যে বন্ধের কাজ করে, বা বাড়িতে এই শুধু রান্না খাওয়াটা এটাই। তখন কইতেছে তোমার ভাত আর খাওয়াবো না, কারণ আমার যে কোনো দিক দিয়ে শান্তি নাই। চিন্তা করলাম যে আচ্ছা যাই হোক, সামনাসামনি গেলে হয়তো রাগটা ভাঙ্গে যাব। তখন আমি আর বাড়িতে না গিয়ে ডাইরেক্ট ওদের বাড়িতে গেছি, যা দেখি ও বাচ্চা নিয়ে বসে রয়েছে। তখন আমি কই যে তুমি এরকম ভাবে আইফল, অন্তত আমার তো বলবা আমার এরকম সমস্যা আছে, আমি জায়গা দরকার, আমি 15 দিন তাই খাই বা 1 মাস তাই খাই, আপনি যায়েন, আমার না বললে এরকম তুমি পালাই এসে গেছো, তুই আইসুস কে লেগা, আমি তোর বাতার কামো না। তখন ওর মা কি করছে, যে নারিকেলের একটা যে পাতা হয় না, একটা ডাল হয় না, এটা দিয়ে আমার মাথায় একবারই মারছে। না, এটা কিভাবে সম্ভব? আপনার সঙ্গে তো সব সম্পর্কই ভালো ছিল, হঠাৎ করে কেন আপনার প্রতি এরকম খারাপ? এটা দিয়ে বাড়ি মারছে, কইতাছে তোর মা আমার মায়ারে কি করছে কামসায়া, ঠিক আছে, মুখের মধ্যে। ওকে, আচ্ছা, ঠিক আছে, তোর ফুট তুই লইয়া দেখা, তোর মা বাবারে ফোন দে, তো কেমনে সমাধান করবো করার লেগা। তো আমি আর মা বাবারে ফোন দিতেছি না, মনে করছে আমি গেলে সমাধান হয়ে যাইব, নয়তো হাসি খুশি ভাবে 2-15 দিন তাই কেবো। তো এরকম ভাবে কি করে আমার আটকাইছে। আটকানোর পরে চিল্লি শুনে আরো বাড়ি করে আশেপাশে অন্য মানুষ আছে, অন্য মানুষ এসে এক একজনে এক এক ধরনের ব্যবহার আমার সাথে দেখাইতেছে, মানে ওরা বলতেছে যে আমার বাতার খাওয়াই বই না। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, যে 2 হোক না হোক, এখন রাত্রে বাজে গেছে 11টা 11:30, এখন কিছু করা সম্ভব না, সকাল হইলে ফোন দিব না, ফোন দিলে আমার আব্বা আম্মারে আমি নিয়ে আইন না, যেমনি শেষ করে দিয়ে যাবো। কিন্তু আমার মূলত মনের মধ্যে উদ্দেশ্য ছিল যে ওরা যখন ঘুমাইবো তখন আমি আমার বাচ্চাটা নিয়ে পালাম, যে বাচ্চাটা নিয়ে যদি আমি যাইগা তখন তোরা বসে থাকবো না, আমার বাড়িতে যাবো গা। তখন আমি রাত্রে 3টার দিকে বাচ্চাটা নিয়ে পালাই। মানে ওখানে থেকে বাচ্চাটা নিয়ে আপনি পালালেন? হ্যাঁ হ্যাঁ। আপনার নিজের বাচ্চা? হ্যাঁ, আমার নিজের বাচ্চা। তো রাস্তাঘাটে দেখা যেতেছে একদম চাননি ছিল, একদম ফর্সাই ছিল, তো হাঁটতে হাঁটতে চলে আসি ওদের বাড়ির থেকে। দেখা যেতেছে আমাদের গ্রামটা প্রায় 3-3.5 কিলোমিটারের মতো। তো আমি কি করি যে মেন রোডে না এসা বন্ধে দিয়ে একটা রোড আছে, এদিক দিয়া মানে হাওড় দিয়া যে একটা রোড আছে, এদিক দিয়ে আমি আইসা যাই, কারণ রাস্তাঘাটে দেখা যাচ্ছে পুলিশ পাহারা হয়, যদি পুলিশে জিজ্ঞা যায় এমন একটা বাচ্চা তুই এত রাত করে করতে আনছস, বা বিভিন্ন ধরনের আমি সমস্যায় পড়ে যাবো, এই চিন্তা করে তখন আমি বন্ধে দিয়ে নিয়ে আসি। তো বাড়িতে আসি, ফজর আজানো দিছে, তো আনার পরে পরবর্তীতে মা কইতেছে ও তুই বাচ্চাটা এরকম ভাবে নিয়ে আইসস কে? আমি কি মা দেওয়া মনে হয়েছে রাত্রে আমার কইছিল ফোন দেওয়ার লাগে, আমি তোমার কাছে ফোন দেই নাই। তখন আমার মা কইতে কাছে দেখবি এমনি আয়া পড়বো, আর চিন্তা করিস না, কারণ এমন বাচ্চা তুই কি হের মা থাকবো, ও আর আসে নাই, সারাদিন গেছে আসে নাই। তো মনে করছে যে রাগের মাথায় মনে আজকে আইসে না, কালকা ঠিকই আইব। তখন বাচ্চা তো মনে যে পালা কষ্ট হয় না, কারণ শুরু থেকে মনে করেন পিটার খাইতেছে, মার বুকের দুধ খায় না। তখন এরকম ভাবে 4 দিন গেছে, 4 দিনের পরে এরপরে মা কইতেছে কি ব্যাপার আয় না দিত, একটু থানাত খবর নিয়ে দেখ, কেস টেস করছিনি। আমাদের থানা একটা নাই, থানাতে খবর নেই না, কোন কেস মামলা করে নেই।
তখন এক উকিলের কাছে ফোন দিয়া বলি যে যেমন ভাই দেখেন তো এমন আমার নামে বা আমার আব্বা আমার নামে কোন মামলা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার 1-1:30 দিকে জানিয়ে দিয়েছি। তখন 1:30 দিকে ফোন দিয়ে বলতেছে হ্যাঁ তোমার নামে মামলা করছে যে তুমি নাকি তাকে যৌতুকের লাগিয়া অত্যাচার করছো, একবার নিয়ে 1 লাখ টাকা দিছে। এটা কি আপনি সত্যি করেছিলেন? জি না, কসম কে বলতে পারবো কোন যৌতুক বলতে ওদের কাছ থেকে আমি নিয়ে নেই বা টাকার জন্য কোনদিন আমি ফাইন। আমি এখানে একটু বলতে চাই, ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে এর ক্ষেত্রে কেসটা কি হয়েছে আমরা ঠিক জানি না। আসলে উনি এখানে যেটা বলছে সেটা কতটুকু সত্য ওনার স্ত্রী ভালো বলতে পারবেন। সত্য মিথ্যার জায়গা থেকে আমরা ওনাকে জাজ করছি না। তবে এটা ঠিক যে নারী নির্যাতনের যে আইন বাংলাদেশে আছে নারী নির্যাতন প্রতিরোধে, সেক্ষেত্রে অনেকেই এই আইনের মারাত্মক রকম ভাবে অপব্যবহার করে সুযোগ নেন। অনেকেই এটা হেনস্থা করার জন্য বিভিন্নভাবে এই আইনের অপব্যবহার করেন এবং যেটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা ঠিক জানি না যে এটার একটা সমাধান হওয়াটা খুব জরুরি। এই বিষয়গুলো নিয়ে আরো বেশি গবেষণা হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আরো বেশি সোচ্চার হওয়া উচিত, যাতে করে কোনো আইনের অপব্যবহার বা বদ সুযোগ আমরা যেটাকে বলি, হ্যাঁ, সেটা যেন কেউ নিতে না পারে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। বেসিক্যালি বাংলাদেশ সরকার নারী নির্যাতন প্রতিরোধে এরকম একটা সুযোগ সমৃদ্ধ একটা আইন নারীদের জন্য করেছেন, কিন্তু সেটার যদি আমরা অসাধু কিছু লোকের অসৎভাবে ব্যবহারের একটা হাতিয়ার হয়ে যায় তাহলে খুবই দুঃখজনক। জি, আপনি যেটা বলছিলেন তারপর। উকিল আমার বলতেছে তুমি কি তোমার বউনিয়া খাইবা? আমি কিছু আমার একটা বাচ্চা আছে, আমার তো খাইতে হইব। টাকা যে 1 লাখ টাকা মামলা দিছে, যে 1 লাখ টাকা যৌতুক তোমার একবার আইনা দিছে, আবার তুমি নাকি 1 লাখ টাকা দাবি করো, এই জন্য দেনা দিকা তুমি তোমার বাপ এবং তোমার মা মিলে নাকি মারধর করছো, এই মামলা দিছে আর কি। তুমি যদি খাও তাহলে তোমার 100 ধারা একটা মামলা করতে হইব। যে আমি আমার কি ধারা? 100 ধারা একটা মামলা করতে হবে আমার। গল্পের কমপ্লেক্সিটি শুরু হয়ে গেছে প্রিয় শ্রোতা। আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে যাই, ছোট্ট একটা বিরতি। এবং এই ফাঁকে আপনাদেরকে যে কথাটি বলবো সেটা হচ্ছে স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, যেটা আপনারা ইতিমধ্যেই জানেন যারা হ্যালো 8920 নিয়মিত শোনেন। সকা, যেটি মূলত আমার স্কুল, এবং শুধু আমি না, আমার সঙ্গে আরো বেশ কয়েকজন ভাই ব্রাদার আছেন যারা রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন, পাশাপাশি পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং আরো বেশ কিছু মিডিয়ার রিলেটেড যে কাজগুলো আছে সেগুলোর উপরে আমরা আপাতত কিছু ট্রেনিং এর ব্যবস্থা করছি। সো এটা একটা ইনস্টিটিউট এবং আমরা শুরু করেছি, অলরেডি 3rd ব্যাচ শুরু হয়ে গেছে। 3rd ব্যাচে অল্প কিছু সংখ্যক বেসিকে স্টুডেন্ট ভর্তি করা হবে। যদি আপনি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে দ্রুত যোগাযোগ করতে হবে, কারণ সামনের মাসের 4 তারিখ থেকে ক্লাস শুরু। ওকে, আর বেসিকের মূল্য হচ্ছে একেবারে নামমাত্র মূল্য 986 টাকা। যারা ইন্টারেস্টেড আছেন, যারা রেডিও প্রেজেন্টেশনে আসতে চান কিংবা টেলিভিশন প্রেজেন্টেশনে কিংবা যারা পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে কিংবা এনি কাইন্ড অফ প্রেজেন্টেশনের উপরে কিছুটা এক্সপিরিয়েন্স গেদার করতে চান, তারা চলে আসতে পারেন। সকার ঠিকানা আমি বলে দিচ্ছি, সরাসরি যোগাযোগ করতে পারেন, ফোনেও যোগাযোগ করতে পারেন এবং আগামীকাল সকাল 11টা থেকে আমি থাকছি ওখানে, চাইলে একেবারে সরাসরি চলে আসতে পারেন। সেটা হচ্ছে ফার্ম গেটে, জায়গাটা হচ্ছে ফার্ম গেটে, আনন্দ সিনেমা হলের পাশে। এটা হচ্ছে ভাতঘর গলি, অনেকেই বললে খুব সহজভাবে চেনে। ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের পাশে ভাতঘর গলি এবং ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে সকা। এছাড়া আপনারা ফোন করতে পারেন, ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 01738686179। আমি আবারও বলি 01738686179। Again, I'm repeating 01738686179। 9টা থেকে 5টা পর্যন্ত অফিস খোলা আছে। আপনি যে কোনো সময় অফিসে এসে অ্যাডমিট হতে পারেন। 4 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। বেসিক রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন প্লাস পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ওকে, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিটের বিরতি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. You're listening to ABC ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। 89.2. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ফিরে আসলাম আরো একবার। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে।
এই মুহূর্তে চলে আসুন ফেসবুকে আমাদের গেস্টকে দেখবার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/KEBRIA.RJ, পেজটি আরজে কিবরিয়া নামে। আরজে কিবরিয়া নামে খোঁজ করবেন না, আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই খোঁজ করবেন, তাহলে আপনারা আসল পেজটি পাবেন। www.facebook.com/KEBRIA.RJ। ওকে, 100 ধারায় মামলার গল্পে ছিলাম, তারপর কি হলো? তখন আমি 100 ধারায় মামলা করি। আপনিও মামলা করলেন? হ্যাঁ। কিন্তু এই যে মামলা করলো আপনার সঙ্গে, আপনার যোগাযোগ করা উচিত ছিল না মামলাটা করার আগে আপনার বউয়ের সঙ্গে, যে আসলে কি হয়েছে? আপনার এগেইনস্টে যে মামলা করেছিল, এখানে আসামি করেছিল কাকে? আসামি করছে আমাকে দিছে 1 নাম্বার, আমার আব্বা 2 নাম্বার, আমার মা 3 নাম্বার। এই 3 জনকে? জি। আপনি 100 ধারায় কি মামলা করলেন? আমি 100 ধারায় মামলা করছি যে আমি কোন যৌতুক দাবি করি নাই এবং যে আমি আমার বউকে নিয়ে খাবো। 100 ধারার মামলাটা হচ্ছে এটা যে বউকে আদালত থেকে আবার আনবো, আর ও চাইতেছে কি যে আদালতের মাধ্যমে এটা শেষ করে দিবে, আমাকে আদালতে দাঁড় করে। তখন আমাদের হাজিরার ডেট হয়েছে, হাজিরার ডেট হওয়ার পরে কাউকে অ্যারেস্ট করেনি? না, অ্যারেস্ট করেনি বলতে যে কোর্ট থেকে আমার আব্বার নাম এবং আমার আম্মার নাম 2টা কেটে দেয়, শুধু আমাকে রাখছে। 2 জনকে কেটে দিয়ে শুধু আপনাকে রেখেছে? এটা কোর্ট থেকেই করেছে? কোর্ট থেকে, হ্যাঁ। আচ্ছা। যখন তারিখ হয়েছে তখন উকিলে বলছে যে তোমার বাচ্চাটা নিয়ে তারপরে তুমি আসবা, বাচ্চাটা নিয়ে কোর্টে দাঁড়াইবা। উকিলে কি করছে যে আরো 3-4 জন উকিল কারা করছে যাতে আমার কথাটা বলতে পারি, মানে যে আমার কথাটা তো উকিলেই বলবে, মানে যে এই সময়টা পায়, কারণ 2 উকিল থাকলে দেখাইতেছে একজনের মুখ থেকে আরেকজনের কথা নিয়ে বইলা ফেলা। তো 4-5 জনের মনে যে সমস্যাটা কিরকম, এটা যে জজ সাহেবরে বলার জন্য 4 জন 5 জন উকিল কারাইছে যে স্যার দেখেন এরকম একটা বাচ্চা ফালাই, তুই মনে করেন হ্যাঁ নিজের ইচ্ছা মতো আইসা পড়ছে। তখন বলছে যে ওর ছেলের ভাত খাইবো না, আর ছেলে ওরে নিয়ে খাইতে চায়। যদি মনে উকিলে জিজ্ঞাসি যে এখন কি করব আমরা, তখন উকিলে বলছে কি যে আমরা সজমনের মাঠ থেকে আমরা এটা সমাধান করে নিব। মানে কোথা থেকে সমাধান করে নেবে? যে গ্রামগঞ্জে যে দরবার হয়, দরবারের মাধ্যম থেকে সমাধান। উকিলে বলেছে এটা? হ্যাঁ। তো জজ কি বললো? জজ বলছে আচ্ছা ঠিক আছে, 15 দিনের সময় দেওয়া হলো। 15 দিনের মধ্যে মীমাংসা করেন, তার নইলে তারা নিজে থেকে দেখবে। তখন ওরা এটা মানছে গ্রামের মধ্যে বিচার হইব। তখন ওরা বলতেছে, আমরা বলতেছি যে আমাদের গ্রামে হইব, আমাদের পৌরসভাতে, আর ওরা বলতেছে না ওদের বাড়িতে হইব। তখন ওদের কথা মাইনে ওদের বাড়িতে যাই। সব ঘটনাগুলো মনে করেন হেরা সমস্যাটা হেরা বলছে, আমরা সমস্যাটা আমরা বলছি। বলার পরে দেখতেছে যে না আমাদের কোনো এরকম কোনো দোষ নেই, কারণ শাশুড়ি এবং বউয়ের খাদ্যে ঝগড়া হইতে পারি একসাথে থাকলে। এবং আমরা বলছি যে আমাকে 1 লাখ টাকার মামলা দিছে, আমার 1 লাখ টাকা যৌতুক দিছে, আবার 1 লাখ টাকা আমি দাবি করি। তো আপনারা দেখেন যে ওরা কি 1 লাখ টাকার মতো দেওয়ার মতো যোগ্য আছে কিনা ওরা। কিন্তু আসলে ছিল না। ওদের ফ্যামিলিতে একমাত্র আমার শ্বশুর ছিল কাজ করার মতো, আর ওরা ভাই ছিল 3 জন, বোন ছিল 4 জন, 9 জন মানুষ ছিল ওদের সংসারে। কিন্তু একমাত্র ইনকামের লোক ছিল আমার শ্বশুর। কাম করলে খাইতে পারতো, না করলে খাইতে পারতো না, ডেলিটা ডেলি না খাইতো। কিন্তু 1 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা এটা নাই। কিন্তু এটা বলে মানে ওদের এলাকার চেয়ারম্যান এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলর গেছে এবং গণ্যমান্য ব্যক্তি যারা নিয়ে গেছি, তখন এটা বিচার করে দেখছে যে আসলে সম্পূর্ণ ভুল। তখন ওরা জিজ্ঞাসা যে তুমি কি তোমার স্বামীর ভাত খাইবা না খাইবা না এটা বলো। তখন বলছি কি যে হ্যাঁ আমি খামু। তখন ওর বাপ মারা জিজ্ঞাসা যে আপনার কি আপনার মায়ের ভাত খাওয়াবেন না খাওয়াবেন না। তখন কইতে মেয়ে যদি খাও তো আমরা তো খাওয়াবো। তো মেয়ে যদি খা তো এই দরবারটা আপনারা আগেই করতে পারতেন, তো হঠাৎ করে আপনি মামলায় গেছেন কেন? আপনারা তো 10-15 হাজার টাকা গেছে, এরও তো মনে হয় 5-10 হাজার টাকা গেছে। তখন ওরা বলতেছে এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, ঠিক আছে আমরা মূর্খ মানুষ কি কমু, যে যেমনি বুদ্ধি দিচ্ছি এমনি। তখন যাই হোক এখান থেকে সমাধান কইরা আমরা আনি। বাড়িতে আনার পরবর্তীতে 2-3 দিন ভালো চলছে। 2-3 দিন পরবর্তীতে দেখি যে আরো বেশি হয়, বেশি বেশি ঝগড়াঝাটি হয়। তখন আমার সাথে ঝগড়া হয়, কিন্তু বাচ্চা হওয়ার এক পর্যন্ত আমার সাথে কোনোদিন মুখামুখি বা বকাবকি হয় নাই। কিন্তু ফার্স্ট মনে করেন যখন দেখতেছি যে মারে গ্রাম ভাষা তো বুঝেনি কিরকম ভাবে গালিগালাজ করে, তখন মানে যে আমার মারে যখন হতিন বলতেছে, আমার বোনের হতিন বলতেছে, আমার মারে বুঝতে পেরেছি ঝগড়াঝাড়িতে যে ধরনের। তখন মনে করেন যে একটা রেন্টির ডাল ছিল, এটা দিয়ে আমি 2-3টা বাড়ি মারছি। এরকম বাড়ি মারছি, তখন মনে করেন ও কি করছে, আমাদের বাড়ির থেকে সিধা একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে দৌড়াইতেছে, চিল্লাইতেছে হঠাৎ কইরা। কিন্তু বাড়ি কিন্তু তেমন জুড়ছে দিয়ে নাই, অন্তত আমাদের পাশে ঘরে বসতে পারতো বা 2-3 বাড়ি পরে যে বসে থাকতে পারতো। এটা না করে রাস্তা দিয়ে দৌড়াইতেছে, চিল্লাইতেছে, এটা মানুষের দেখাইতেছে যে আমি ওরে মারতেছি। কিন্তু মা বলতেছে তুই যাইস না, হ্যাঁ চিল্লাইতে থাক, যখন দেখবো এর পিছনে কেউ নাই তখন তো মানুষের জিজ্ঞাসা যে কে লেগে দৌড়াও।
তখন মানুষ বিচার করতে এলে আমার বাড়িতে করবো না, তখন আমি আর ওর পিছনে যাইনি। তো পরবর্তীতে আমাদের রাস্তার ওই পাশে যায় এক বাড়িতে বসে রয়েছে। তখন আমার দাদি ছিল, আমার দাদি মনে করেন বাচ্চাটা নিয়ে গেছে। তখন দাদি একটু কানে কম শুনতো, তো দাদি যায় আনছে, আনার পরে কইতেছে দেখ এক সময় তো মনে করছে আমরাও মনে করছে এরকম হয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত তোর দাদার ঘর আমার করাই লাগছে। তোরা তো মনে কর যদি ঘর সংসার করা লাগে তো এরকম ভাবে তুই যেরকম ভাবে মনে করস তোর শাশুড়ি ফেঁস ধরস, এরকম ভাবে মনে করস তুই হয়ে কোনো কথা না, কোনো মেয়ে কোন স্বামীর ভাত খাইতে পারবো না। তখন এইসব বুঝে একটু আরো 2-3 জন গেছে, যায় মনে হয় পাশের বাড়ি থেকে আনছে। আনার পরে পরবর্তীতে দেখাইতেছে প্রায় সময় এরকম ঝগড়াঝাটি আমার মার সাথে বোনের সাথে। তারপর এরকম ভাবে মনে করেন দিনকাল যাইতেছে, কিন্তু তার পরবর্তীতে আমি বলতেছি বিদেশ চলে যাবো। নিজেরা কিছু টাকা ছিল আর কিছু টাকা পয়সা ঋণ পেন করে তখন আমি কাতারে যাই, বউ থাকা অবস্থায়। হ্যাঁ, কাতারে যাই। কাতারে যাওয়ার পরবর্তীতে মনে করেন ওরে প্রায় সময় মোবাইলে বিকাশের মাধ্যমে টাকা দিতাম খরচ করার জন্য, কিন্তু ও চাইতো কি সব টাকা ওর নামে অ্যাকাউন্ট করে ওর কাছে পাঠাই। এটা নিয়ে প্রায় সময় আমার সাথে মোবাইলে ঝগড়া হইতো, আমার আব্বা আম্মার সাথে ঝগড়া হইতো। তখন মনে করেন একদিন দেখা দিতেছে আমার বোনের সংসারে অশান্তি লাগাই দেয়। আমার বোনের ননসের জামাই এসে আমাদের বাড়িতে বলতেছে কি কদুলা ভাই এও তো আপনার নিষ্পত্তি তো সব টাকা পয়সা এরা দেয়, যে বুঝতে পেরেছি যে আপনার ওয়াইফের যেটা মনে করছেন যে আপনার বোনের সংসারে অশান্তি তৈরি করে সে। ওকে, তারপর বলতেছে জিসান আব্বা যে বিদেশ গেছে সব টাকা স্বপন ভাই দিছে। এরকম কথাবার্তা শুনে মনে করেন আমার মাথা নষ্ট হয়ে যায়। তখন এই যে গত বছর আগের বছর কুরবানিতে, এটা 2015 কুরবানিতে, তখন মনে করেন এগুলা নিয়ে মনে ঝগড়াঝাটি হয়, ঠিক আছে আমার বোনের সংসারে অশান্তি করছে। তখন মনে করেন চিন্তা ভাবনা করি যে না আমার দিনগুলো এরকম যাবো না, এবং টাকা পয়সা ওর জন্য পাঠাইতে মানে ওর দায়িত্বে শক্তিটা আরো বেশি বেড়ে গেছে। মার সাথে এরকম ভাবে বারবার ঝগড়া হইতো, এগুলো আমার ভালো লাগতো না। তখন আমি রং নাম্বারে কুমিল্লার একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। কিভাবে হলো সম্পর্কটা? সম্পর্কটা হচ্ছে যে কাতারে আরেকটি মেয়ে থাকতো, ওকে একটু বয়স কম, কিন্তু ওর বিয়ে হয় নাই। ওর ফ্যামিলি অবস্থা খুব খারাপ ছিল বলে ওর 4-5টা রাষ্ট্র করছে, তো এরকম দেখা যেতে বয়স 40-এর উপরে পার হয়ে গেছে। তো রাস্তায় একদিন ওর সাথে দেখা হয়, কান্নাকাটি করতেছে। ও কাতার প্রথম গেছে আর কি। ও কাতারি? হ্যাঁ। তখন ওরে আমি মা ডাকছি, তোরে মা বলে ডাকি। তখন ওর কাছে আমি সব ঘটনা বলি যে মা আমার তো এমন সংসারে এমন সমস্যা। তখন ও কি করে আমার একটা নাম্বার দিছে যে পারবেশ তুই এই নাম্বারে যোগাযোগ করিস, কারণ মেয়েটা মনে করস তোর মতো এরকম অশান্তির মধ্যে। মেয়েটা একটা বাচ্চা হয়েছে। আমি ঠিক বুঝলাম না, মানে যাকে আপনি মা ডাকলেন কাতারে, উনি আপনাকে এরকম একটা নাম্বার কেন দিল? মানে উনি চাচ্ছিল যে আপনার এই সংসারটা আসলে ভেঙে গিয়ে নতুন একটা সংসার হোক, বা এরকম কোনো কিছু কি? বা আপনি ওটাকে কিছু বলেছিলেন এরকম? না, আমি বলছি যে আমার কষ্টের কথাগুলো, যে আমার সংসারে এমন সমস্যা, ঠিক আছে, সবকিছু ওরা বলার পরে মানে ও আমার নাম্বারটা দিছে আর কি। আমার কাছে আমার একটা বান্ধবী আছে, ঠিক মনে করো তোর মতো এরকম সমস্যা সংসারেও। আচ্ছা। তো দেখ মনে হয় জামাই ডিভোর্স দিয়ে দিছে, তুই দেখ ওর সাথে কথাবার্তা বইলা তোর কেমন লাগে। যদি কথাবার্তা ভালো লাগে তাই দরকার দেশে কদিন 6 মাস পরে চুরিতে যাবি, যে তো দেখে বিয়ে শাদী করে যাবি। আচ্ছা। তখন নাম্বার দেওয়ার পরে একদিন সকালবেলা ফোন দিই, ফোন দেওয়ার পরে কথাবার্তা হয়। তো রং নাম্বারে তো প্রথমে একটু অন্য টাইপের মিথ্যা কথাই কিন্তু হয় প্রথম অবস্থা, যে কেন ফোন দিছি বা কোথায় ফোন দিছি, মানে ওগুলা ওরা আমি সম্পূর্ণ বাংলায় বলি নাই। তুমি বলছি আপনি কি সেলিম ভাইয়ের বউ? না, আমি তো সেলিম ভাইয়ের বউ না। মানে প্রথম মানে এটা দিয়ে ওর কাছে কথা শুরু করে আর কি। তখন এরকম ভাবে কতক্ষণ কথা হওয়ার পরে জিজ্ঞেলাম যে আপনার স্বামী কি করে? তখন বলতেছে আমার স্বামী মারা গেছে। মহিলার নাম কি ছিল? ওর নাম ছিল নাজমা। নাজমা কি মেয়েটার নাম ছিল? নাজমা। মেয়েটার নাম ছিল নাজমা। নাজমা, ওকে। ওর ফ্যামিলি অবস্থা ভালো ছিল। সপ্তাহখানি কথা বলার পরে মানে ওর প্রতি আমার একটা মায়া জমা যায়, বা ও মানে এরকম কিছু দেখাইছে যে আমার প্রতি ওর মায়া হয়ে গেছে। তখন ও একদিন আমার বলতেছে যে আমার তো মনে করেন বাচ্চাটা নিয়ে চলে হয় না, খুব সমস্যা, আমরা ঢাকা কদমতলি থাকি। তো বাচ্চার আব্বা মনে করেন আজকে 4 মাস হয়েছে আমার তো চলে গেছে, কাউন টাউন কোনো কিছু দেয় না, বাসা ভাড়া দেয় না। আমিও মনে করেন ছোট একটা বাচ্চা নিয়ে কাজ কাম করতে পারি না, আমার মার কাছ থেকে এনে চলি। তো এই মাসে যে বাসা ভাড়াটা দিব এরকম পর্যন্ত নেই। তখন আমি ওর 10,000 টাকা দিই প্রথম। এরকম ভাবে টাকা পয়সা দিই, ওর সাথে দিন রাত 24 ঘন্টায় কথা হয়। তো এর ভিতরে ও বলতেছে যে আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি বলছি হ্যাঁ, যদি আমার দেশে এসে যদি আমার দেখতে ভালো লাগে বা সবকিছু হয় তাহলে দেখে আমি বিয়ে শাদী করবো। তখন আবার কইতেছে তাহলে আপনি আমার মার সাথে কথা বলবেন কি যে এই মুহূর্তে আপনি আমার বিয়ে করতে চান, দেখবেন আমার মা কি বলে। তখন ওরাতে 2টা আংটি মনে নতুন বানাইছে না কোত্থেকে আনছে, কিন্তু তা কইতে পারি না, কিন্তু ওর মার কাছে বলার জন্য বলছে যে 2টা আংটি আমি ওরে দিছি।
আমি ঠিক বুঝলাম না, মানে কে কাকে বিয়ে করার কথা বলেছে? নাজমাই আপনাকে বিয়ে করার কথা বলেছে? হ্যাঁ। নাজমা কি জানতো না আপনি বিবাহিত? হ্যাঁ, নাজমার আমি বলছি যে আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে। তারপরেও কেন বিয়ে করার কথা আপনাকে বলছে? তারপরে বলছে যে ওর ভিতরে যে সমস্যা আছে, অনেকগুলো প্যাচ আছে ওর ভিতরে, এটা তো আর আমি জানি না। না, প্যাচ তো আপনার ভিতরেও আমি পাচ্ছি। কারণটা হচ্ছে আপনি বিবাহিত থাকা অবস্থায় আরেকটা মহিলার সঙ্গে আপনি কেন কথা বলতে যাবেন? যদি আপনি কথা বলতেই যান তাহলে সেখানে তো একটা উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল যে ওরা আমি বিয়ে করবো, এবং আমার আগের বউ যেটা, এটা মনে করেন আমার আব্বা আম্মার আমি বলছি যে আমি ওরে নিয়ে খামো না, কারণ এরকম ভাবে মনে করেন ঝগড়াঝাটি আছে। আমার পোলাটা বয়স মনে হয়। সেই উদ্দেশ্যটা কি উনি পরিষ্কার ছিল না? নাজমা কি বিষয়টা পরিষ্কার ছিল? তো সেক্ষেত্রে সে তো ঠিকই স্টেপ নিয়েছে, সেখানে আপনি তাকে কেন প্যাচ ঘষের কথা বলছেন? যাই হোক, বলুন তারপর কি হলো? তখন ওর মার সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে বলতেছি। কার মার সাথে? নাজমার মার সাথে। নাজমার মার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, নাজমার মার সাথে কথা হয়েছে। নাজমার মা বলতেছি কি, ওর যে তো এরকম সমস্যা, মেয়েটার মনে করে এক জায়গায় বিয়ে ঠিক করছিলাম, তখন মনে করো এই রং নাম্বার ছেলের সাথে সম্পর্ক ছিল। ছেলেটার বাড়ি ছিল বিক্রমপুর। আচ্ছা। ছেলেটার নাম হচ্ছে আকবর। ওর সাথে সম্পর্ক হয়ে বিয়ে ঠিক করার পরে গায়ে হলুদের দিন রাতে ও পালাইয়া গেছে। পালাইয়া যাওয়ার পরে মেয়েটার আর আমরা আনি নাই, এবং ওর বাপের বাড়িতে জায়গা দেয় না। ওকে। তখন আমাদের গ্রামেও মনে করে আইতে পারে না। বাপে মনে করে সবাই দেওয়া করে দিছে, মানা করে দিছে যে নাজমা যেন আমাদের গ্রামে কারো বাড়িতে কোনো জায়গা না হয়। কিন্তু ওর গ্রামের মধ্যে ওর বাপে মানে একটু ডাপারশালী আর কি। নাজমার বাবা? হ্যাঁ। ওকে। ওর সৌদি আরবে ফ্যাক্টরি আছে। তো এরা নাজমা কোথায় ছিল? নাজমা তখন বাংলাদেশে? নাজমা বাংলাদেশে। আচ্ছা। নাজমা ঢাকা কদমতলী থাকতো। ওকে। কইতেছে যদি এরকম হয় তাইলে তুমি এক কাজ করো, মোবাইলে বিয়েটা করে রাখো, তুমি দরকার 2-1 মাস পরে ছুটিতে আইসা দাও। তখন আমি কিছু না, মোবাইলে বিয়ে করবো কেন, আমার আব্বা আম্মার সাথে কথা বলে দেখে লই আমার আব্বা আম্মা কি বলে। তখন হ্যাঁ কইতেছে আচ্ছা ঠিক আছে, তোমার আব্বা আম্মার সাথে কথা বললে তুমি আমার জানাও। তখন আপনার বিবাহিত বউ খাদিজা কোথায় তখন? খাদিজা তখন ওর বাপের বাড়িতে। কি ঝগড়াঝাটি করে ওখানে চলে গেছে? হ্যাঁ। আবার যে বাচ্চাটা কোথায় তখন? বাচ্চাটা তখন ওর সাথে। কি আবার মামলা করেছে? আবার মামলা করছে আমার নামে, আমি বিদেশ। কিসের মামলা সেটা? এটা যৌতুক মামলা, যে আমি বিদেশ যাওয়ার টাইমে আমারে আবারও 1 লাখ টাকা দিছে। ঠিক আছে, আমি বিদেশ যাওয়ার টাইমে এখন মনে করেন টাকাটা আমার দেওয়ার কথা ছিল, দিতে পারি নাই বলে আরো উল্টা ওদের কাছে 1 লাখ টাকা দাবি করতেছি আমি। ওকে। এই মর্মে আপনার নামে আরেকটা মামলা দিছে। মানে এটাতে মানে সবচেয়ে মনের মধ্যে কষ্ট লাগলো আর কি, যে আমি বিদেশ আসলাম 1.5 বছর হইলো, আর হে আমার নামে এখন মামলা দেয়, আমি ওর কাছে যৌতুক দাবি করছি। তখন মনে করেন যে মামলাটা তেমন একটা হয় নাই। যখন আমার বিদেশ কোম্পানিতে ইমেল পাঠাইছি, আমার আকামারে ফটোকপি পাঠাইছি, তখন যেতেছে মামলাটা একটু হালকা হয়ে যায় আর কি। ওর বাপের বাড়িতেই তখন আমার মার সাথে ওর নাজমার বিষয়ে কথাটা বলি, যে মা মনে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, মেয়েটা নাকি ঢাকাতে আব্বারে পাঠাবো, যায় আব্বা যায় দেখাও। মা কইতেছে কি যে না, কুমিল্লার মেয়ে বিয়া করামো না। তখন আমি কইতেছি মা, কুমিল্লা সব মেয়ে তোর খারাপ না, ভালো তো থাকতে পারে। কোনা দিকে যাবো না, কুমিল্লা যাবো কে, আমাকে দেশে কি মেয়ের অভাব আছে? তুই কি করছস কি না করছস, তুই কেমনে চলস না চলস, এলাকার মানুষ সবাই জানে। দেশে থেকে মেয়ে বিয়া দিব না, মেয়ের কি অভাব হইব? তখন আমি এই কথা বলার পরে মার একবার আমি রাজি করাইতে পারি না। তখন আমি মার ফোনটা রেখে দিই আর ওর কাছে ফোন দিই, আমি দাও মা তো এরকম বলে, আপনি যদি আমারে চান তাহলে আমারে কালকার ভিতরে বিয়া করতে হবে, কালকার ভিতরে যদি বিয়া করেন তাহলে আমার পাইবেন, নয়তো আমার পাইবেন না। তখন আমি কইছি যে এটা কেমনে সম্ভব, তোমার আমি দেখি নাই, একটা কইলাম যে একটা ছবি পাঠাও, আমার একটা ছবিও পাঠাইতে পারতেছ না, তো আমি কেমনে বিয়েটা করবো? তখন মনে করেন ও আমার ইডার কসম দেয় যে যদি আমি বিয়ে না করি তাই মরে যাইব, ডর ভয় দেখাইব। চিন্তা ভাবনা করলাম যাই হোক, কপালে যেটা আছে দিব। কিন্তু এমনি মোবাইলে অনেক অনেক মধুর ভাষায় কথা বলতো আমার, যাতে আমার মনটা এত নরম হয়েছিল ওর প্রতি, যা ভাই আমি বইলে শেষ করতে পারুম না। তখন ওর মতোই আমি মোবাইলে বিয়েটা করি। এই কাজী অফিসটা ছিল মনে হয় নোয়াখালী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ওদের বাড়ির পাশাপাশি, বেশি দূর না। আচ্ছা। তখন এখানে কাজী অফিসে আমার বলছে কি যে আপনি বলবেন, কাজী জিগাইলে বলবেন যে আপনি আমার দেবর লাগেন। ঠিক আছে, আমার স্বামী মারা গেছে, আমার শাশুড়ি এটা আমার শিখাইয়া দিছে যে তুমি বলবা কি যে দেবর, যে আমার বড় ভাই মারা গেছে, এখন আমি আমার বাবিরে সন্তান সহ আমি রেখে দিব, মানে বিয়ে করছে। হ্যাঁ, কিন্তু আমার বাপ মা রাজি না, এই বললে আমার শ্বশুর বাড়ির থেকে আমি বিয়ে করবো। আপনার বাবা মা রাজি ছিল না এই বিয়েতে? আমার বাবা মা রাজি ছিল না। এবং বাবা মাকে কি বুঝিয়েছেন? আমার বাবা মা তখন মানে আমি কইছি যে বিয়া করি নাই, কিন্তু আমি না আপনি বাবা মাকে
যখন আপনি ফোনে বিয়ে করার কথা আসছে তখন বাবা মা কি বুঝিয়েছেন যে ওরা এরকম একটা প্রস্তাব দিচ্ছে, এগুলো কি বাবা মার সঙ্গে আলোচনা করেছিলেন? হ্যাঁ, আমার মার সাথে কথা বলছি যে মা, যে কুমিল্লার একটা মেয়ের সাথে আমার যেহেতু সম্পর্ক হয়েছে, তুমি যাই দেখ আসো মেয়েটা কিরকম, ঠিক আছে? তখন আমার বাবা মানে একবারই রাজি না, বাবাও না মাও না, যে কুমিল্লা বিয়া করাইবো না। কুমিল্লার নাম শুনেই বিয়ে করাবে না? না, কুমিল্লার নাম শুনে বিয়া করাইবো। দেখতেও যায়নি? না। ইন্টারেস্টিং ফ্যাক্ট। আচ্ছা, আমি জানি না এলাকা ভিত্তিক এরকম কোন ব্যাপার স্যাপার আছে কিনা। ওকে। তখন পরবর্তীতে তখন কাজী আমার জিজ্ঞাসা যে আপনি কি বিয়ে করছেন? তখন আমারে ওরা বলছে বিয়ের কথা না বলার জন্য, যে আমি যে বিয়ে করছি এটা না বলার জন্য। আমার বড় ভাই মারা গেছে, আমার বড় ভাইয়ের বউ ভাবির সন্তান সহ আমি রেখে দিব, কিন্তু আমার বাপ মা রাজি না, এই জন্য আমি মনে করেন শ্বশুর বাড়িতে এলাকায় বিয়ে করতেছি। তখন কাজী যেভাবে জিজ্ঞাসা ওরা যেভাবে শিখাই দিয়েছে আমার এরকম ভাবে আমি বলছি যে যাই হোক এক ছেলেতে বিয়েটা হয়ে যাক। তখন মনে করেন বিয়েটা করি, বিয়েটা করার মনে করেন 4-5 দিন পরে কইতে থাকো আপনি দেশে আইবেন। যেমনি আমি দেশে তো ছুটি আওয়ার টাইম রয়েছে আরো 4 মাসের মতো, কারণ আমার 2 বছর শেষ না হলে আমার ছুটি দিব না। ওকে। তো ইমার্জেন্সি ছুটিতে আইতে পারবো 15 দিনের ছুটি, হাফ ডাউন নিজের টিকিট কেটে আইতে হইব। তখন আমার কইতেছে হাফ ডাউন নিজের টিকিট কেটে আইবেন, টাকা লাগে আমি দিব। আমি কইতে মনে করো টাকা লাগে তুমি দিবা, কিন্তু আমি তো হাফ ডাউন টিকিট দিতেছে দেখতেন 40,000 টাকার মতো খরচ হবে, আর বাড়িতে এলে তো আমি খাইলে আইতে পারুম না। এবং বাড়ি ঘরে যারা আছে আত্মীয় স্বজন অনেকে বিদেশ যাওয়ার টাইমে দিয়েছে 500,000 দিছে একটা কিছু কেনার জন্য, তো সবাই তো একটা আশা করছে যে অন্তত একজন একটা কিছু আইনা দিমু, একটা শ্যাম্পু দিই বা একটা সাবান দিই এরকম। তো সবার জন্য আমার কম বেশ আনতে হইব। তার মানে বিয়েটা সম্পূর্ণভাবেই গোপন থাকলো আপনার ফ্যামিলির কাছে? তখন পর্যন্ত গোপন? ওকে। তখন কাতারে যারা ছিল আমার এক ফুফাতো ভাই ছিল নাম শামীম, আরেক বন্ধু ছিল একজনের নাম মকবুল, একজনের নাম মোস্তফা ভাই। তো জানি না ওরা কি জীবনের গল্পটা কি এখনো শুনে কিনা, কিন্তু বাংলাদেশে থাকতে আমরা একলগে বসে শুনতাম। ওকে। হ্যাঁ, তবে যদি শুনে থাকে তাহলে হয়তো বুঝতে পারবো আমার কথাগুলো সত্য কিনা মিথ্যা। যাই হোক, বলেন তারপর। কিন্তু শামীম ভাই, মকবুল, মোস্তফা ভাই 3 জন, আমার 4 জন, একমত আমরা 4 জন জানতাম যে আমি বিয়েটা করছি। কিন্তু মোস্তফা ভাই আমার বলছে যে দেখো তোমার দেহে নাই, জানে নাই, শুনে নাই, তোমার বউ আছে, বাচ্চা আছে, তুইও মেয়েটা তোমার কাছে বিয়ে হইব। আমার কাছে মেয়েটা তেমন একটা ভালো মনে হয় না। এবং আপনিও তো একই কাহিনী করেছেন, আপনি জানেন না, শোনেন না, দেখেন নাই, বোঝেন নাই, আপনি একটা মেয়েকে বিয়ে করে ফেললেন। তখন মানে আমার একটু ছিল যে রাগ ছিল আমার আগের বউয়ের প্রতি, যে আমি মানে বিয়ে একটা কর্মই দিয়েছে, ভালো হোক খারাপ হোক, মানে বিয়ে আমি একটা কর্ম, মানে এরকম মানে আমার একটা রাগ ছিল। এই রাগের মাথায় মানে আমি বিয়েটা করি আর কি। কত সালে করলেন এটা? 2016 14 ফেব্রুয়ারি। তো এরকম ভাবে সামনে আগাইতে আগাইতে আমি গত 1 বৈশাখের দিন সকাল 9টা বাজে বাংলাদেশে আসি। বাংলাদেশে আইসা ওরে দেখলাম, কিন্তু ওরে দিকে মনে করেন আমার একদম মাথা ঘুরে গেছে, যে আমার বয়স চলে 25 আর বয়সটা মনে করেন কমপক্ষে 32-34 হইব। ওকে। এরপর দেখতে অনেক মোটা শ্যামলা। তখন মনে করেন আমি কি করবো, যে কি পালাই কি বাড়ির যাবো নাকি ওর কাছে যাবো। তখন ও কিন্তু আমার চিনতেছে না, আমি ঠিকই ওর দিকে আমি অনুভব করছি যে এ হইব, এবং মোবাইলে কথা কইতেছি যে তুমি কোথায়। তখন কইতেছে যে আমি 1 নাম্বার গেটের ওই যে পিলারটা গুড়ির মধ্যে খাড়া, মানে বাচ্চা কোলে নিয়ে। আচ্ছা। তখন ও মানে মাইকু নিয়ে গেছে আমার রান্নার জন্য মিরপুর 1 নাম্বার ল্যাবরেটরি র্যাব ক্যাম্পের ভিতরে বাসা নিছে। ওকে। তখন দেখে মানে আমি অনুভব করছি, তখন চিন্তা করি দেখি ওরা তুই ফালামো নাকি। আরেকবার চিন্তা করি এখন যদি বাড়ির যাই, কারণ আমার নিজের থেকে টিকিট কেটে আইছি যে 2 বছর আগে তো আমার ছুটি দিব না, বাড়িতে গেলে তো সমস্যা হইব, আব্বা মা অনেক কিছু বলবো, টাকা পয়সা ঋণ করে বিদেশ গেছি। তখন কি করি ওর কাছে ধরা দিই। তারপরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে দেখি। আপনি যে বাংলাদেশে আসতেছেন এটা আপনার বাড়ির লোকজন জানতো না? না, কেউ জানতো না। তখন আপনার প্রথম স্ত্রী আছে? তখনও আপনার? হ্যাঁ আছে। তার মানে আপনি প্রথম স্ত্রী থাকা অবস্থায় আপনার দ্বিতীয় বিয়ে। তো দ্বিতীয় বিয়ের যে বউ ছিল নাজমা, সে কি বলতো না যে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও বা এরকম কোনো কিছু? এরকম তখন কিছু বলতো না। তখনও কিছু বলতো না? ওকে। যখন আমি বাংলাদেশে আসার পরে দেখি আমার এত আদর করে নিজের হাতে কি কম খাওয়ায় দেয়, গোসল করায় দেয়। যেদিন 1 বৈশাখের দিন গেছি, যাওয়ার পরে মিরপুর 1 নম্বরে যায় মনে করেন মার্কেটে আমার 4টা প্যান্ট কিনে দিছে, 4টা শার্ট কিনেছে। আমার বলছে তোমার কোনো কাপড় সাপড় আনবা না, ওই যে আমার গায়ে যে বর্তমান যে শার্ট, এই শার্টটাও কিনে দিছে গত বছর 1 বৈশাখের দিন সন্ধ্যাবেলা যাই কিনে আনছি। তো দিই ও আমার এত আদর করে বলার বাড়ি, ঘুমায় থাকলো দিই যে আমার মাথার মধ্যে হাত দিয়ে রাখে, বা এমনি যে একটা বাচ্চা আছে
ওর একটা বাচ্চা আছে, বাচ্চার প্রতি ওর খেয়াল নাই, কিন্তু আমার প্রতি সব খেয়াল ওর প্রতি। মানে এইসব দেখে মানে ওরে আমার আরো বেশি ভালো লাগছে যে আমি তো আগে একটা বিয়ে করছি, আমার আগের বউ তো কোনোদিন এরকম ভাবে আমার সাথে এত সুন্দর ব্যবহার দেয় নাই। এরকম করতে করতে মনে করেন যে 1 মাসের মতো হয়ে যায়। তখন আমার এক বন্ধু মনে বইলা দিছে যে বাড়িতে, যে ও কি বাড়িতে গেছে না। 1 মাস তখন আপনি বাংলাদেশে মিরপুর 1 নম্বরে, এবং আপনার ফ্যামিলির লোকজন কেউ জানে না? আমি ইন্টারনেটেই কল দিই। বিদেশে আমি একটা ডলারের ব্যবসা করতাম, যে মোবাইল দিয়ে যে ডলার দিয়ে কথা বলে আর কি। আচ্ছা, ওখান থেকে কল দিতেন? আমার এই ডলারটা মনে করেন বাংলাদেশও সাপোর্ট করতো, ইন্টারনেট নাম্বার যেহেতু। ওকে, ইন্টারেস্টিং। তো আপনি আপনার নিজের সন্তানকেও দেখতে ইচ্ছে করলেন ওই সময়টাতে? কতদিন পরে দেশে ফিরলেন? দেশে ফিরছি 18 মাস পরে। সিচুয়েশন মানুষকে কখনো কখনো এমন কোন জায়গাতে নিয়ে যায় যখন মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। হিতাহিত জ্ঞান বলতে আমি এই কারণে এটাই বোঝাচ্ছি যে ওর জীবনের সবচেয়ে বড় ভুল ওই মুহূর্তে সে যেটাকে মনে করেছে সেটা হচ্ছে প্রথম স্ত্রীর সঙ্গে সংসার করাটা। কারণ হি ওয়াজ নট হ্যাপি। হ্যাঁ, এবং মানুষ যখন অসুখী অবস্থায় থাকে তখন মানুষের ধারণা করাটা খুব মুশকিল হয়ে যায় যে আসলে তার জন্য ভবিষ্যৎ যেটা আসছে সেটা ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে। কারণ মানুষের ওই সময়টাতে খুব ক্ষুধা তৈরি হয়, ডিমান্ড তৈরি হয়, এবং সেই ডিমান্ডটা হচ্ছে একটু যদি সুখ পেতাম, সেটা যে কারো কাছ থেকেই হোক না কেন। এবং ওই সময়টাতে সেটা মেকি হোক, ফেক হোক, বা অন্য কোনো কিছু হোক, ভুলভাল হোক, যেটাই হোক না কেন, এসে যদি কেউ পাশে দাঁড়ায়, মানে খুব তপ্ত গরম মানে আগুন পরিস্থিতির মধ্য দিয়ে প্রচন্ড রকম পিপাসায় আপনি যদি ঠান্ডা 1 গ্লাস পানি পান, তাহলে আপনার যেরকম ফিল হবে ঠিক ওই সময়টাতে তাকে সেরকম ফিল হয়। কিন্তু ঠান্ডা তো আসলে বেশিক্ষণ ঠান্ডা থাকে না। ওর ক্ষেত্রে অনুমান করব না আমরা, কারণ জীবন নাটকের চেয়েও নাটকীয়। কি ঘটেছে সেটা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর। 5 মিনিটের ব্রেক। প্রিয় শ্রোতা, ঠিক রাত 12টায় ফিরছি। এই ফাঁকে আপনাদের সবাইকে আরেকটা কথা বলতে চাই, যারা ওকে দেখার জন্য আসতে চান নক করতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। লাইক দিস পেজ। ওকে, ফিরে আসছি ঠিক রাত 12টায়। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আপনাদের কি মনে আছে জীবনের প্রথম মোবাইল ফোনটার কথা? ওই ফোনের সাথে জুড়ে থাকা সব সুন্দর স্মৃতিগুলোর কথা? নতুন মোবাইল ঘরে এলে সবার উৎসাহ আর মাতামাতির কথা? মনে আছে প্রিয়জনকে করা প্রথম SMS এর কথা? কাছের মানুষ দূরে চলে গেলেও ফোনে তার কণ্ঠ শুনে কেঁদে দেয়ার কথা? এসব মনে থাকলে নিশ্চয়ই মনে আছে এই আনন্দ হাসি কান্নার দিনগুলোতে আপনার সাথে ছিল নকিয়ার দারুণ দারুণ সব হ্যান্ডসেটগুলো। আর এখন আরো উন্নত রূপে আবার আপনাদের জন্য এলো নোকিয়া 3, আর এর সাথে থাকছে রবির 2400 টাকা সমমূল্যের আকর্ষণীয় সব বান্ডেল। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bt। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ABC Radio. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. স্বাগত আরো একবার। শুনছেন এবিসি রেডিও FM 89.2। সময় রাত 12টা। এই বৃষ্টি স্নাত ঠান্ডা ঠান্ডা রাতে যারা আমাদের সাথে আছেন তারা নিঃসন্দেহে একেবারে কোর লিসনার আমি বলবো, কারণ এরকম সময়টাতে অনেকেই ঘুমিয়ে যান। ঢাকার বাইরে থেকে যারা শুনছেন, দেশের বাইরে থেকে যারা আমাদের অ্যাপ দিয়ে শুনছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠানটিকে নিয়মিত এরকম সাপোর্ট এবং ভালোবাসা দেবার জন্য। আমার সঙ্গে যিনি রয়েছেন তার গল্প আমরা শুনছিলাম, তার কাছেই ফিরতে চাই। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনের গল্প এখানে বলতে চান, ফোন করবেন আমাদেরকে এই নাম্বারে 09613892 আমি আবারও বলছি 09613892 হ্যাঁ, আমরা যেখানটায় ছিলাম। হ্যাঁ, তারপরে আমি ভাবলাম যে ও আমার এত আদর করে, ওর একটা বাচ্চা আছে, ওর বাচ্চাটার আমি অনেক আদর করি। ওকে, যে ওর মন পাওয়ার। আপনার চেয়ে বয়সে কত বছরের বড় ছিল নাজমা? কমপক্ষে 8 থেকে 10 বছরের বড়। এটা আপনাকে ফোনে বলে নাই? না, ও আমার বলছে ওর বয়স 25 চলে। তো আমি চিন্তা করলাম যে আমার বয়স তো 25 চলে না, সেম বয়স। বিয়ের কাবিন নামাতে ওর বয়সটা 25ই দিছে। আচ্ছা, আমার বয়সও 25ই দিছে। তো তারপরে দেখা যাইতেছে যে কাবিনের কাগজটাতে সাইন করি দেশে আসার 1 মাস পরে।
ওদের কুমিল্লাতে যায় আমি কাবিনে কাগজে সাইন করি। কাজী আমার জিজ্ঞাসা করছে যে ও তোমার কি হয়, আমি বলছি যে আমার ভাবি হয়। কাছে যাই হোক বাবা, আসলে এটা কিন্তু খুবই ভালো ব্যাপার, ভাই মরে গেলে যদি দেবর তাহে রাখলে এটা মেয়েটার সুখ হইল, যেটা একটা বাচ্চা আছে বাচ্চাটার সুখ হইব। কাবিনে সাইন করি, তখন মনে করেন রাত্রে 2টার দিকে বাড়িতে আসি, ঢাকা মিরপুরে আসি। কিন্তু ওদের বাড়ি এই কাজী অফিসের থেকে একটু পাশে, কিন্তু ওর মাও বলে নাই যে আমাদের বাড়িতে আস, ওর বোনেও বলে নাই। এবং ওর বোন যা যা বলছে আমি বিদেশ থেকে তা আনছি, ও আমার যা যা বলছে ওর বোনের জন্য সবকিছু আমি আনছি, কিন্তু ওদের মধ্যে সবাই বিদেশি। তারপরে আমার কাছে যা যা চাইছে আমি নিয়ে আসছি। তো এরকম ভাবে সুন্দরভাবে দিনকাল যা। ওর বাচ্চা রাত্রে আমি ঘুম থেকে উঠে পিঠা বানাই দিই, ওর ঘুম ভাঙাই না। ওর বাচ্চারা 2 বছরের বয়স ছিল, ওর বাচ্চা মনে করেন রাত্রে বিছনায় প্রস্রাব করে দেখে আমি বাথরুমে নিয়ে প্রস্রাব করাই। তো একদিন কি বিয়ে ভাই যে রাত্রে মনে 1:30 বাজে বাথরুমে নিছি, কারেন্ট ছিল না, ওরে কুলে করে বাথরুমে নিছি। নেওয়ার পরে বাথরুমের মধ্যে অনেক বাথরুমে রন পড়ে থাকে না, নিচে পিছলা হয়ে যায় না, তো এরকম ভাবে মনে একটু পিছলার মধ্যে পাড়া লাগছে। আর ও কি করছে, মানে এই মুহূর্তে ও চিল্লাম দিয়ে উঠছে। আর মানে এরকম বাচ্চারা অনেকে আছে না যে এরকম মুরান দিয়ে ওঠে, তখন আমার কুলে হাতের থেকে মানে পড়ে গেছে, নিচে পড়তে দিই নাই। তারপরে আমি বসে আমার কুলের মধ্যে ধরে গেছি, কিন্তু ওয়ালের মধ্যে ঘষা লেগে ওর টুটের হানি একটু রক্ত বেরিয়ে গেছে। তখন ও আইসে মনে করেন মোবাইলের লেট টিপা কয়াসিনের ঠুট দিয়ে রক্ত বেরিয়েছে, আপনি কি মাইরা লেবার আনছেন আমার পোলারে তোরিতে? কোথাও আপনি তো আমার পোলারে মারার লেগে আনছেন। আমি কি না, দেহ এমন এমন সমস্যা। কিন্তু ওর আমি রূপা বলে ডাকতাম। রূপা নাজমাকে? হ্যাঁ। ওকে। তখন আমি বলতেছি যে রূপা না, আসলে কি আমি ওর করাইতে আনতে, কেন প্রতিদিনই তো আমি আনি, তুমি দেখো না? তো আজকে আমি ওর মাইরা লানো লেগে আনমুখে, ওরা আমি এত আদর করি, তুমি মা তুমি ডাক দিলে যায় না, আমি ওর আপন বাবা না, তারপর আমি ডাক দিলে যে কোনো জায়গায় আমার সাথে সাথে ও যাইতে স্যার। তুমি এই কথাটা কেমনে বললাম মুখ দিয়া? তখন ও কি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। পরে বাড়িওয়ালা উঠছে, বাড়িওয়ালা আমাদের সাথে থাকতো, উঠাইছে। পরে বাড়িওয়ালার মোবাইলে লাইট টিপে দেখাইতেছে যে দেখেন আমার পোলারে ও মারা লাগানোর চেষ্টা করছে। বিয়ের কতদিন পরে এটা? বিয়ার 30-32 দিন। কাবিনে কাগজটা সাইন করে আসার পরেই মানে 2-3 দিন পরের থেকে মানে এই ঘটনাটা। ছোট বাচ্চা, ওর প্রতি তো আমার কোনো নাই, ওর যেভাবে বলি এইভাবে মনে করেন। ঠিক আছে। তারপরে বাড়ির দেখাইতেছে, বাড়ির কইতেছে পারবেশ তুই কি সত্যি ওরে মারবার নিছস? আমি কি খালু আপনারা তো দেখেন ওরে আমি কি আদর করি? কোনা এটা তো ঠিকই। বাচ্চার বয়স কত ছিল? 2 বছর। ও বাচ্চা তো বলতেও পারে না মুখ না। আচ্ছা, বাচ্চা ঠিক করে বলতেও পারে না। তখন মনে করেন কি করি, রুমে যাই আমি শুয়ে থাকি, দেখি বাইরের গেটে এসে 2-3টা ছেলে মনে হয় গেট টুকতেছে। আমি গেট খুলতে যাই, তো যাই দেখি তালা মারা। তখন বাড়িয়ালি যায় খুলছে, খোলার পরে এই এলাকারই ওগো দেশি। আর এখানে যেখানে থাকতো এখানে মনে করেন সবাই ওদের বাইরাদার। তখন এরা আইসা দেখে যে এই পোলার মুখের মধ্যে রক্ত বাইরেছে। তখন মনে করেন ওরা কইতেছে এসিন্ডে মাইরানো লেগে নিছে, ঠিক আছে এমনি আজকে কয়েকদিন ধরে আমার লগে খারাপ ব্যবহার দেয়। আমি কি খারাপ ব্যবহার দেয়? তোমার লগে তো এই পর্যন্ত তুমি ছাড়া তুই করে আমি কথা বলি নাই, মিথ্যা কথা বলো। এবং বাড়িয়ালি আছে, ওরা জিগায় দেখেন। তখন কি কইছে যে আমার 3টা পোলাকে দেখো তুই বাইরে যাওয়ার পরে মনে করেন আমারে অনেকক্ষণ মনে করেন যে একটা গুছিয়েছে টুইছে, ঠিক আছে, মানে আমার নাক মুখ এরকম কপাল টপাল সব ফুইলা গেছে। তখন মনে করেন আমি বাড়িতে ফোন দিই। বাড়িতে ফোন দেওয়ার পরে আমি আমার মারে আমি বলি যে মা আমি তো বাংলাদেশে আছি। কেন? তখন মার কাছে মিথ্যা কথা বলি, আমাকে আমার কোম্পানি একটা কাজে আমার পাঠাইছে মাত্র 1 সপ্তাহ লেগে। তো আমি বাড়িতে আইলে সর্বোচ্চ মনে করে 1 দিন থাকতে পারবো, কারণ আবার আমার কোম্পানি কাজে ঢাকা এসে পড়তে পারবো। তখন মনে করেন আমি আমার জিনিসগুলো কোনো কিছু নেই নাই, যে বাড়ির লাগে যেসব জিনিস আনছি এই জিনিসগুলো আমি নেই নাই। তখন সারা রাত মিরপুর 1 নম্বরে একটা যে রাস্তার মধ্যে সবজি বিক্রি হয়, মানে পাইকারি দরে সবজি বিক্রি হয়। তো এখানে দেখতেছে আমার লগে টাকা পয়সা আছে, অনেক মোবাইল টোবাইল আছে, আংটি আছে, চেন আছে গলায়, মানে একটু সেফ মতো। এত রাত্রি মনে করেন এই সময় 1:30-2টা বাজে গেছে, কোনো গিয়ে হোটেলে আমি থাকতে পারবো না। তখন এগুলা চেন টেন খুললে আংটি খুললে পকেটে ঢুকাই রাখছি। মোবাইলটা তখন লুঙ্গি পরা ছিল, মোবাইলটা কুঁচের মধ্যে তুই রাখছি। আর টাকাগুলা মানে এরকম ভাবে বললা পলিথিন দিয়ে বললা যে ময়লা তুই রাখে না, প্রায় 70,000 মতো টাকা ছিল, ময়লা রেখে না। আমি পলিথিন দিয়ে বললা কি করছি, ময়লা নিচে তুই রাখছি। আর একটু দূরে যায় খাড়াই রয়েছি, যাতে যদি ময়লা অনেকে আছে যারা পরিষ্কার করা যদি এসে নিয়ে যায়, তো টাকাগুলো তো আমি পাবো না। তখন পোলো করতেছি টাকাগুলো এরকম ভাবে রাইটটা পোহানোর পরে আমি মহাখালী চলে যাই। হ্যাঁ থেকে পিকআপ। কত টাকা ছিল ওখানে? 70,000 মতো ছিল। ওকে। আর বাংতি 500-700 ছিল, এটা আমার পকেটে রাখছিলাম। তখন যা
মহাখালী চলে আসি ফজর আজানের পরে, ফর্সা হয়েছে পরে দিয়া। তখন মনে করেন আমি বাড়িতে যাই এরকম লুঙ্গি পরেই। আমার মা একটু বুঝতে পারছে যে আমি মনে আরো আগে আইসি, নয়তো বিদেশ থেকে আসছি, আমি তো লুঙ্গি পরে আসার কথা না। তো এরকম দেখে আমার কইতেছে বাবা সত্যি করে কত তুই কি কারণে বাংলাদেশে আইসস, আর তোর তো ছুটির টাইম এখন হয়েছে না, আরো 5-6 মাস বাকি রয়েছে। তো পরবর্তীতে আমি মারে কইলাম যে মা এমন এমন। তোর মা কইতেছে তোর বাপে যদি শুনে আর হেরা যদি শুনে যে তো কাদিদের ডিফুসও দিছস না, তাইলে মনে করস যদি মামলা তো মনে করস যাই তুই একটু মনে একটু ইয়া হয়েছিল, সহজ হয়েছিল, ভাবছিলাম যে কিছু টাকা পয়সা দিয়ে শেষ করে দেবো। কিন্তু যদি শুনে যে এরকম বিয়া করছস বা কাবিন টাবিন এরকম কোন প্রমাণ দিতে পারো, তখন আদালতে বাবা তুই ফাঁসিয়া দিবি। তুই এই বাড়ির মেয়েদের তাকিস না, তুই হ্যাঁ নিয়ে যা একটা মিটমাট কর ওর সাথে, কেমনে করলে কি হইব। নাজমার সঙ্গে মিটমাট করতে, ওর সাথে মিটমাট করতে। তখন আমার মার সাথে নাজমা কথা বলে মোবাইলে। এই দিনই আমার মার সাথে কান্নাকাটি করতেছে, আম্মা ভুল করছি, ঠিক আছে, ও আমার সাথে রাগ করে চলে গেছে, এলাকা ছেড়ে আনতে চাইছিল, টেয়া পয়সা কাউনের লেগে মনে করেন আমার থেকে ওরে মনে করেন যে 2-3টা চড়তাপড় দিয়ে আমার থেকে কিছু টেয়া পয়সা আদায় করবো। কিন্তু আসলে এটা কি সত্য না মিথ্যা একমাত্র ও জানে আর ওই ছেলেগুলা জানে। কিন্তু আমি দোষারোপ করবো না, কারণ মারার পরে থেকে মনে করেন যে আমি যখন আইসা পড়ছি তখন থেকে মনে করেন আমার মোবাইলে ফোন দেওয়াতে মোবাইলটা বন্ধ করি, তখন আমার বাড়ির মোবাইলে ফোন দেয়। কিন্তু আমার বাড়ির নাম্বারটা আমার মোবাইল থেকে রাখা দিছিল, কোন সময় রাখছে তা কইতে পারি না। আমার বাড়ির নাম্বারে ফোন দিয়ে যাচাই করে আমি বাড়িতে গেছি কিনা। তখন পরবর্তীতে মা কইতেছে যে দেখ বাড়িতে না দেখা হ্যাঁ নিয়ে যা। আবার ঢাকা চলে আসি আর কি, একদিন বাড়িতে তাইকা তারপর আবার আমি চলে আসি ঢাকা, মিরপুর 1 নম্বরে। আসার পরে দেখি আমার দিকেও কান্নাকাটি করতেছে, হাতে পায়ে ধরতেছে, সরি আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন, আমি জানি না যে এত বড় একটা ঝগড়া হয়ে যাইব। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো মনে করেন এরকম ভাবে প্রতিদিন বিকাল বেলা হইলেও ঘোরাগাড়ির মানে খুব শখ ছিল। একদিন চিড়িয়াখানা যেত, একদিন বোটানি গার্ডেন যেত। প্রথম স্ত্রীর সঙ্গে তখনও যোগাযোগ নাই, প্রথম স্ত্রী কিছু জানে না বিষয়টা তখনও? না, কোনো কিছু জানে না। সে মামলা আপনি বাড়িতে এসছেন, আপনি এসে কোন প্রকার কোন সমস্যায় পড়লেন না? না, কোন সমস্যায় পড়ি নাই। আচ্ছা, ছুটি কতদিনের ছিল আপনার কাতার থেকে? ছিল আমার কাতারে 15 দিনের, কিন্তু আমার যে ফোরম্যান আমি বলছি যে কয়দিন তাহা যাইব, যে আমার তো 15 দিনে ছুটি দিছে, আমি কয়দিন থাকতে পারবো। আরো বিরা কি যে বিয়া 2-4-5টা করলে এটার প্রতি আরো খুশি হয় বেশি, কারণ ও কইতেছে কে লাগিয়া তুই ইমার্জেন্সি বাড়ি যাবি। ওরা আমি আরো বিতে কইছি আর কি যে আমি দেখ নতুন একটা বিয়া করছি, ঠিক আছে, আমার ওয়াইফে কইতেছে যাওয়ার লাগিয়া, তুইও করিস 3 মাসের মতো তাই কাইস, আমি এদিক দিয়া আমার সাইন দিয়া দিব মনে, তুই 3 মাস পরে আইস। ও কইতেছে তোর আকামার মেয়াদ কদিন, আমি আমার আকামার মেয়াদ আছে 3 মাসের উপরে। তো কইতেছে একসাথে আগে যদি চলে যেতে পারো তাইলে চলবো, কোনো সমস্যা নাই, থাকতে পারবি 3 মাসের মতো। তাই কাইস। তখন মনে করেন যে নাজমার এদিক এদিক ঘোরাঘাড়া করতে করতে দেখতেছে আমার অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে। 15-2 মাস হয়ে গেছে, আমার টাকা প্রায় 1 লাখ টাকার মতো, মানে ক্যাশ যে টাকাটা নিয়ে আসছিলাম এই টাকাগুলো, হাতের টাকাগুলো শেষ। তখন আমি মারে বলি যে মা 20,000 টাকা দাও। কি করতি? আমি তো মনে করো হঠাৎ করে আইসি, তো আমার তো কোম্পানি টাকা পয়সা দিছে না, তো আমি গেলে পরে আমি যে 4 মাস পরে আমার চুরির সময় দেবো, তখন মনে করো আমি হিসাব পাবো 70-80 টাকা বোনাস পাবো। তখন আমি দিয়া দেবো না। তখন আমার মা কি করে, আমার আব্বা না জানা মতে নাজমারে যে বিয়েটা করছে আমার আব্বারও আমার মা জানতে দেয় নাই বা আমিও বলি নাই। তখন 20,000 টাকা আমার এক ফুফুর থেকে লোন হিসাবে আইনা দেয়, যে মাসে মাসে 2,000 টাকা লাভ দিতে হইব। আইনা দেওয়ার পরে আমি ওর নিয়ে আবার খরচ টরচ কইরা যখন টাকা পয়সা কমে গেছে, তখন একদিন ও আমার বলতেছে কি আমি আপনাদের বাড়িতে যাবো। আমি কই না, আমাদের বাড়িতে তো এখন নিতে পারবো না, তোমার আমি বলছি না যে আমাদের বাড়িতে নিতে হইলে আরো কমপক্ষে বছরখানে অপেক্ষা করতে হইব। তখন আমার কইতেছে তাইলে আপনি সেদিন বাড়িতে গেছেন কেন? এটা হচ্ছে আপনার একটা সুতা দেখা গেছেন, মেহনত গেছেন আপনি আগের বউয়ের লগে দেখা করতে, আপনি আমার নিয়ে খাবেন না আগের বউ নিয়ে খাবেন বলেন? সন্দেহ করা শুরু করেছে। হ্যাঁ, তখন 15-2 মাসের মতো চলে আর কি আমার ছুটিটা। তখন আমি বলি যে দেখো হ্যাঁ নিয়ে খামো না বইলা, মনে করেন বিয়ে করলাম, তোমার কাছে সবকিছু বইলা করলাম, হ্যাঁ নিয়ে তো আমি খামো না, কতদিন না খান তাইলে ওরে এই মুহূর্তে ডিভোর্স দিতে হইব। আমি কি ডিভোর্স দিতে হইব? ওর ডিভোর্স দিতে গেলে মনে করো 5-10 হাজার টাকার মতো খরচ আছে। কিন্তু আবার যদি আমি বাড়িতে যদি টাকা চাই, আমার তো মনে করো বাপ জমিদার না, আমার কাছে টাকা দিব। আর আমি ঋণ ফিন করে বিদেশ গেছি, এখনো সব টাকা ঋণ দেওয়া হয় না, এখনো অনেক টাকা ঋণ বাকি আছে। তখন ও কইতেছে ডিভোর্স যত টাকা লাগে আমি দিব। তখন আমি কইছি যে ওর 80,000 টাকা কাবিন আছে, 80,000 টাকা তাহলে কি দিয়া দিতে পারবা? কইটা চিন্তা আপনার করা লাগবো না, আগে ওরে ডিভোর্স দেন।
তারপরে দেয়া বর্তমানে আইন আছে যে মাসে মাসে কিস্তিতে ক্যাবিনের টাকাগুলা দিয়ে দেওয়া যায়, তখন দিয়ে দিবেন। তখন আমি যাই কিশোরগঞ্জে যাইয়া ওরে আমি ডিভোর্স করি, আমার আগের ওয়াইফেরে খাদিজারে ডিভোর্স দিই। আমি ডিভোর্স দেওয়ার টাইমে ও আমার মনে মনে অনেক হিট লাগা যে আপনি দেখি একটু কান দেন না, ঠিক আছে, মানুষের দিই ডিভোর্স দিয়ে জামাই বউ ডিভোর্স দিয়ে দে, বউ কান্দে জামাই কান্দে, কিন্তু আমি ওর সাথে মানে এরকম কোনো করতেছি না, ট্রেন দিয়ে আসতেছি হাসতেছি ওর সাথে কথা কইতেছি। আমি কই আমার খারাপ লাগবো কে, ওরা নিয়ে খামো না, আমার আগের থেকে ইচ্ছা। যখন ওরে আমি ডিভোর্সটা দিয়ে দিছি তখন থেকে পাগল হয়েছে আমার বাড়িতে আইব। আমি ওর ডিভোর্স দিয়া ঢাকা আসছি, আসার পরেই মনে করেন 2-3 দিন পরে মানে এইসব নিয়ে আমার সাথে প্রতি কনে আমার সাথে প্রতি ঘন্টায় পারলে ঝগড়া হয়, আমার বাড়িতে যাইব। আমি কিনা আমার বাড়িতে আমি এখন নিতে পারবো না। তারপরে একদিন রাত্রে কইতেছে এই সময় যে রাত্রে 12টা বাজে যাবো, ফজর আজানে আগে আইসা পড়বো, আপনাদের ঘরেও থাকবো না, দরকার উঠানে দাঁড়ায় থাকবো, খালি আপনার বাড়িটা আমার দেখায় আনবেন। তখন আমার মনটা ছিল একদম সরল। তখন কি ওর মতেই আমি লাস্ট টিভে আমি আমার বাড়িতে নিয়ে যাই। আমার বাড়িতে যেতে যেতে 11:15 বেজে যা। আমি দেখো আমার বাড়ি এটা, আমার পরিবেশ এটা। তখন যে আমাদের আলাদা ঘর ছিল, আমার মারে বলছি কিন্তু ওরে যে নিমো, তখন মা আলাদা ঘরের চাবি দিছে, ওখানে মনে করেন ওরে রাইটটা রাখছি। তো ফজর আজান দিব চলে যাবো, ফজর আজান দিছে পরে আমার মা এসে ডাকতেছে আমারে যে কিরে ওঠ, যে তোরা না যাইবি গা, এখন যদি মনে করস এইসব জানাজানিও তো মানুষের শরম দিব, একটা ছেলে তুই এরকম হয়েছে, আর তোর বাপে যদি উনেতে তোর মাইদুর করবো। তখন ও কইতেছে কেন যাবো গা, আপনার পোলা কি আমার বিয়ে করে নাই, আপনি এই বাড়িতে কি আমার থাকার মতো অধিকার নাই, এইসব নিয়ে মানে চেতাচেতি করে মানুষ জমানো আর কি। তখন তো মনে করেন অনেক মানুষ জমে গেছে, দেখা যায় এই অবস্থা। তখন মনে করেন সবকিছু আমি খুলে বলি বাড়িতে যে বিয়ে করছি আমি, আরো 1-2 মাস হয়ে গেছে। ওকে, তো গ্রামেও তো একটা বিচার আছে। এখন যদি আমার গ্রামের মানুষের কাছে যদি বলে যে আপনাদের গ্রামে কি বিচার নাই, আপনার বিচার কি বলে কি আমি এখান থেকে যাইগা, তাহলে আমার কেন বিয়ে করছে, তো আমার কেমনে দিয়ে দিব, নয়তো আমার দিয়ে দোক, আমি একবারে চলে যাই। আমার নিয়ে খাই তুইলে আমার এই বাড়িতে রাখতে দিব, শেষ করে দিব আমার 5 লাখ টাকা কাবিন। ওকে, 5 লাখ টাকা কাবিন, কিন্তু আমার বলে নাই, আমার বলছে 2 লাখ টাকা কাবিন দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে 2 লাখ টাকা দিব, কিন্তু কাবিন হচ্ছে 5 লাখ টাকা। কারণ কাবিন লেখালেখিটা তো মোবাইলের মাধ্যমে হয়, আমি তো দেখি নাই। তখন মনে করেন সবাই বলতেছে যাই হোক পেশ করিস না, ঠিক আছে, কুমিল্লা মেয়েরা ভালো না, এর সাহস তাই অতিরিক্ত, এর সাথে বাড়াবাড়ি করে দরকার নাই। বা অনেকে ওর চেহারা দেখো আমার বকাবকি করছে, চাষিরা যে আমার বাড়িতে বাইর করে দেওয়ার লাগিয়া। এক পর্যায়ে দেখা যেতেছে এরকম গন্ডগোল হইতে হইতে প্রায় দুপুর 2টা বেজে গেছে। আচ্ছা, তারপরে মনে করেন আমি কি করি, ওরে নিয়ে আমি চলো ঢাকা চলে যাই। আইলো পরে এমন এখন বাড়ির অবস্থা তো দেখতেছই, তো আমার এক চাচা আছে খুব রাগী, ও সারাদিন বাড়িতে ছিল না, 2:45 বাজে বাড়িতে আইছে। বাড়িতে আইসে মনে করেন এইসব শুই না দেখা মানে ও চাইতেছে আমারে মারবো, লাঠি নিয়ে আইতেছে, বাইরে বউ ওরে সহ বাইরে বউ, ভয় দেখা ও আমার সাথে চলে আইছে। অনেক বন্ধু ছিল জসিম, তোরে আমি ফোন দিই জসিম তোর গাড়িটা নিয়ে আই, তখন ওর সিএনজি নিয়ে আসে, ও নিজে যায় আমাদের কটিয়া দিয়ে মহাকালী বাসে ওঠায় দেয়। তখন আমরা ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে 4-5 দিন সুন্দরভাবে চলছে। 4-5 দিন পরে মনে করেন আবার হঠাৎ কইরা রাত্রে 11টার দিকে আমার মোবাইলে ফোন আইছে একটা রং নাম্বারে, কিন্তু আমি জানি, আমি অবশ্যই আমি মেয়েটাকে আমি চিনি কিন্তু কোনদিন কথা হয়েছে না। তো নাম্বারটা নিছে কি আমার বন্ধু জসিমের থেকে। সে মেয়েটার নাম হচ্ছে স্মৃতি, বাড়ি হচ্ছে আমাদের গ্রামের 1 গ্রাম পরে। যে পারভেজের নাম্বারটা দিয়ে তো বিদেশ থেকে আইছে, কথাবার্তা তো একদিন আর হইল না। আর ওই মেয়েটা আবার আমার এক বন্ধুর সাথে প্রেম করতো, তো আমার কাছ থেকে জানতো যে আমার সাথে বোরহানের কোন সম্পর্ক আছে কিনা, বোরহান যোগাযোগ। বোরহান হচ্ছে আমার এক বন্ধু। ওকে, ওই স্মৃতি মেয়েটার সাথে প্রেম করতো বোরহান। তো স্মৃতি আমার বন্ধু জসিমের থেকে নাম্বারটা নিয়ে মানে আমার কাছে ফোন দিছে এই উদ্দেশ্য যে বোরহানের সাথে আমার কোন যোগাযোগ আছে কিনা, যে বোরহানের নাম্বারটা স্মৃতির কাছে দেওয়ার জন্য এই উদ্দেশ্য করে মেয়েটা আমারে ফোন দিছে। আর ও মেয়েটারে মনে করেন উল্টা পাল্টা বকাবকি কইরা, তখন আমি বলছি তুমি না জানি না শুই না তুমি বকাবকি করছো গেলে, তখন ওর একটা থাপ্পড় মারি। ও মনে করেন চিল্লাই আবার মানে জমায়া ওর ভাই ছিল আর কারা ছিল আত্মীয় স্বজন সবাই আনছে, আনায় কন আমার এখন ডিফুজ দিয়ে চলে যেতে। তখন আমি কই কি যে আমি ডিফুজ দিব না, আমার যদি ডিফুজ দেওয়ার আমার নিয়ে খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে তুমি ডিফুজ দিয়ে দাও। নাজমা, হ্যাঁ, ওই যে নাজমাকে নিয়ে আলাদাভাবে থাকেন আপনি? হ্যাঁ, মিরপুর 1 নম্বর। তখন আপনি দেশে কি করেন? কিছুই করেন না? না, কিছু বিদেশের যে টাকা পয়সাগুলো এনেছেন সেগুলো ভেঙে সেগুলো আপনার এবং আপনার পরিবার থেকেও ধার করতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ওকে,
তখন ওর এক মামু, গ্রামবাসী সম্পর্কের মামু হয়, নাজমার মামু হয়। আচ্ছা। ও এখানে সরকারি কর্মকর্তা প্রাইভেট কার চালা, নিজের কোয়ার্টার আছে। তো ওনা বলতেছে দেখো বাবা, তোমার যেহেতু আগে দেখে নাই, জানে নাই, শুনে নাই, তুমি আর সম্পর্কে জানো নাই, হনো নাই, বিয়া শাদী যেমনি করছো তুমি করে নিয়ে খাইবা। আমি কি আমি খামো। ওরে বলতেছে তুই কি ওর ভাত খাইবি? কোন আমি খামো না। কোথায় ডিফুজ দিয়া দে। কইতেছে ডিফুজ দিলে আমি কালকা দিমো, এর অক্ষণ বাইর করে দেন, আমি ওর ভাত খামো না। তখন আমি ও নিজের হাতে কইতেছে আচ্ছা বাবা ঠিক আছে, যেহেতু তোমার ভাত খাইবে না, অনেক কান বোঝানোর চেষ্টা করছি, যেহেতু খাইবো না তুমি, তাহলে ওর কাছে টাকার তোমার অধিকার নাই, তুমি চইলা যাও। তখন আমি এখান থেকে চলে আসি। চইলা আইসা বাড়িতে আইসা আবার 20,000 টাকা ঋণ কইরা ইমার্জেন্সি টিকিট কাটে আমি কাতারের। তখন আমার ছুটি বাকি আছে আরো 14 দিন, কিন্তু 14 দিন আমি থাকি নাই, না থাকি আমি কাতারে চলে গেছি। কিন্তু আমার বাপে আমার মাথায় শুয়ে কসম খাওয়াইছে যে তুই যে বিদেশ গিয়া আর এই মেয়ের সাথে সম্পর্ক রাখবি না, কারণ এই মেয়ের লাগে দেখ তুই তোর কতগুলা টাকা লস হয়েছে। তুই কই মনে কর 2 মাস আরো কমপক্ষে 50-60,000 পাঠাইলি আর 40,000 টাকা ঋণ করছস বাড়ির থেকে। তখন মনে করেন আমি এয়ারপোর্ট আইসা দেখি যে ওর সাথে না বলে আমি আর যাইতে পারুম না, মানে আমার এত কান্না আইতেছে। তখন মনে করেন ওর কাছে আমি ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে দেখো আমি তো যাইতেছি গা। তখন ও মনে করেন কান্নাকাটি করতেছে যে না যাওয়ার জন্য, আপনার টাকা পয়সা যত লাগে আমার বাপের বাড়িতে এনে দিব, কিন্তু আপনি যায়েন না। কিন্তু ওর কান্না দেখে আমার অনেক মায়া লাগতেছে, কিন্তু আমি ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেছি, কিন্তু আমি বাইরে দিতে পারুম না। তখন ও যে আইসা আমার দেখবো এরকম এও নাই, কোনো পজিটিভ নাই যে আমার আইসা দেখবো। আমি ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেলে তোর দেখা যায় না, বা এয়ারপোর্টের ভিতরে ঢুকা অবস্থাও যায় দেখা যায়, 200 টাকা টিকিট লাগে যায় দেখতে পারতো, কিন্তু ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেলে আর দেখা যাবে না। আচ্ছা। তখন মনে করেন চলে গেছি। চলে যাওয়ার পরবর্তীতে 4-5 দিন ভালোভাবে কথা হয়েছে। আরেকদিন রাত্রে 11টার দিকে হঠাৎ ফোন দিছি, নাম্বার দি ওয়াইটিং। তো রাত্রে 3টা পর্যন্ত ওয়াইটিং। যাই হোক আমি পরবর্তীতে 3টা পর্যন্ত দেখে আর ফোন দিই নাই, বাংলাদেশ টাইম 3টা। তখন আমি মনে করেন ডিউটিতে গেছি, ডিউটিতে যা নাস্তা করছি, এখনো ফোন দেয় না। তো এর তো আমি মোবাইল দিয়ে গেছি, মোর মোবাইল যা কোনো মুহূর্তে ফোন দিতে পারে। তখন মনে করেন 11টার দিকে, দিনের 11টার দিকে ফোন দিয়েছে। ফোন দিয়ে কইতেছে কি তোরে মুক্ত করে দিলাম আজকের পর থেকে। আমি কি কেন? আমি বিদেশ চলে যেতেছি। এটা কি নাজমা বললো? নাজমা বলতেছে আমি বিদেশ চলে যেতেছি। তখন আমি কই বিদেশ যাইবা কেন? তখন আপনি বাংলাদেশেই? না, আমি কাতারে। ওকে। তখন আমি বিদেশ চলে যেতেছি, কিন্তু তুই কোনদিন আমার আশা করিস না, তোর আমি মুক্ত করে দিয়া যাবো। আমি কি বিদেশ যাইবা কেন? কি সমস্যা বলো তোমার? তোর একটা পোলা আছে, আমারও একটা পোলা আছে, তোর পোলার ভবিষ্যৎ তুই করবি, আমার পোলার ভবিষ্যৎ কি তুই করবি? এই রেকর্ডিংটি পর্যন্ত আমার কাছে এখন আছে। বিরতি নিব প্রিয় শ্রোতা। একটা কথা আছে যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। মানুষ আসলে সুখের জন্য যেটা মনে করে সেটা হচ্ছে এর কাছে আমার সুখ নাই তো ওর কাছে যেতে হবে, ওর কাছে সুখ নাই তো আরেকজনের কাছে যেতে হবে। কিছুদিন আগে একটা ফোন কল পেলাম এরকম যে ভাইয়া আমি আমার সংসার সুখী করার জন্য 5টা বিয়ে করেছি এখন পর্যন্ত, এবং একজন ভদ্রমহিলা আমাকে ফোনটা করেছেন। আমি এখন পর্যন্ত তার সঙ্গে কথা বলিনি। উনি যদি অনুষ্ঠানটা শুনে থাকেন, এই অনুষ্ঠানটা, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কে উনি। আপনার সঙ্গে আমি খুব শীঘ্রই যোগাযোগ করব। আসলে সুখ বিষয়টি না, মানে এই কাউকে বিয়ে করে বা কাউকে ফ্রেন্ড হিসেবে নিয়ে বা কারো মধ্যে খুঁজতে যাওয়াটাই আসলে বোকামো, এবং সুখ জিনিসটা আসলে নিজের মধ্যে খুঁজতে হয়। সুখ, আনন্দ, ভালো থাকা, মন্দ থাকা, এগুলো যদি কারো ওপরে নির্ভর করে তাহলে জীবনটা আসলে দুর্বিষহই হয়। এই যে ছেলেটা আজকে এখানে জীবনের গল্প বলছে, তার প্রথম স্ত্রী খাদিজা এবং পরের স্ত্রী হচ্ছে নাজমা। ও যে লেভেলেরই হোক না কেন, এই যে খাদিজা এবং নাজমা কেন্দ্রিক যে জটিলতা, সেখানে ওর যে একের পর এক ওর স্ত্রীর যে বিভিন্ন প্রবলেমগুলো বের করা, প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী, সেখানে ওরও অনেকগুলো দোষ আছে। কিন্তু আমরা যখন আমাদের গল্পটা বলতে বসি, সেখানে নিজের ভুলগুলো সেভাবে ধরা পড়ে না। ইনফ্যাক্ট ওর গল্পের টুইস্টটা হচ্ছে অন্য একটা জায়গাটাতে, সেখানে আমরা যেতে চাই। তার আগে আপনাদেরকে বলছি, যারা ওকে দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, KEBRIA.rj। পেজটি আছে RJ Kibriya ম্যান। প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ABC Radio. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ
দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। You're listening to ABC Radio 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার স্বাগত। 4 মিনিট পর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছে এবং জীবনের গল্প বলার জন্য আমাদের সঙ্গে রয়েছে পারভেজ। আমরা কথা না বাড়িয়ে পারভেজের জীবনের গল্পে আবারও ফিরতে চাই। আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 09613892 আমি আবারও বলছি 09613892 পারভেজ, তারপরে মুক্ত করে দিলাম বা এরকম কিছু একটা বলতেছিল। হ্যাঁ, এই কথা বইলা চইলা যাইব, তখন আমি বলছি তুমি যাইও না, তোমার পোলার ভবিষ্যৎ করা লাগে, আমি কইরা দিব, যতটুকু আমার পোলার লাগে করি তোমার পোলার লাগে অতটুকু করবো। তখন কইতেছে আমার যদি না যাই তাহলে আমার 30,000 টাকা জরিমানা দিতে হবে। আমি তোমার 30,000 টাকা আমি এই মুহূর্তে পাঠাই দিব, তুমি দিয়া তারপরে যাও না। বিদেশ মেয়েদের জন্য ভালো না। হাজারের মধ্যে হয়তো 2-4-5 জন মেয়ে বিদেশে এসে তার সতীত্ব ঠিক রাখতে পারে। আর যদি যাও তাইলে আমার মরা মুখ দেখবা। তুই মরে গেলে আমার কি হইছে, তুই মরে গেলে আর কত পারবে চাইবো। তখন মনে করেন আমি রাগের মাথায় ফোনটা কাইটা দিই। তো এরকম ভাবে 2 দিন আমি ফোন দেই নাই। 2 দিন পরে আবার ফোন দিছি পরে দিয়ে ফোন রিসিভ করে না। সারাদিন বই আমি খালি ফোন দেওয়াতি কিন্তু ও ফোন রিসিভ করে না। 10টা বাজে ফোন দিতেছে, ফোন দেওয়া করতে পারবেস আজকে মনে করস তোর আমি মুক্ত করে দিছি। আমি কই আছি জানোস, আমি এয়ারপোর্টে আছি। যদি বিশ্বাস না হয় তুই ভিডিও কল দিয়া দেখ। তখন আমি ভিডিও কল দিয়ে সত্যি দেখি ও এয়ারপোর্টের ইমিগ্রেশনের ভিতরে। ওকে ওকে। তখন দেখে আমার মাথাটা ঘুরে গেছে, চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, তখন আমি পইরা যাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু নোট করি প্রিয় শ্রোতা, এটা আসলে একটা টিপস। এইটা প্র্যাকটিস করার আগে আপনাদের সবাইকে একটু সতর্ক থেকে প্র্যাকটিস করতে বলবো। ইনফ্যাক্ট আমাদের সম্পর্কের মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যখন দেখবেন উভয় পক্ষ, স্বামী স্ত্রী হোক কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেটাই হোক না কেন, যখন এক পক্ষ তার দুর্বলতা আরেক পক্ষকে খুব ভালো করে বুঝিয়ে দেয় যে আমি তোমাকে কতটা ভালোবাসি বা কতটা চাই আমি তোমাকে আমার জীবনের জন্য, এবং অপর পক্ষ যখন এই জিনিসটা বুঝে ফেলে যে ও আমার প্রতি মারাত্মক রকমের দুর্বল, কিন্তু অপর পক্ষের চাওয়াটা যখন কম থাকে কিংবা কোনো রাগ থাকে কিংবা কোনো অভিমান থাকে কিংবা কোনো প্রতিশোধ নেবার স্পৃহা থাকে, সে চাইবে প্রিয় মানুষটা বা যে মানুষটা তাকে ভালোবাসে তাকে বারবার আঘাত করতে, বারবার কষ্ট দিতে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওই মানুষটা যদি কষ্ট পায়, ধরেন ওই যে বললো যে আমি ভিডিও কল দেখার পরে আমি দেখেছি আমার ওয়াইফ হলো ইমিগ্রেশন, এবং দেখার পরে আমি সঙ্গে সঙ্গে ঠাস করে পড়ে গেলাম, সেন্সলেস হয়ে গেলাম। এটাতে ওনার স্ত্রী অনেক বেশি আনন্দ পাবে। এটাকে হলো পাশবিক আনন্দ যেটাকে বলে, এবং এতে তার তো কোনো মায়া হবেই না, বরং এটা আরো বাড়তে থাকবে। তো সুতরাং যদি আপনি একটু নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আমি বলবো যে সত্যি সত্যি মানুষটাকে যদি আপনি আপনার জীবনে চান, তাহলে ওই মায়া দয়ার ব্যাপারটা কতটা খারাপ লাগতেছে, কতটা কষ্ট পাচ্ছেন, এটা বোঝানোর জন্য উল্টাপাল্টা কাজ বাদ দিয়ে নিজেকে একটু কন্ট্রোল করা বেটার। আপনি চুপ থাকেন, সাইলেন্স থাকেন, কারণ টাইমের একটা ক্ষমতা আছে। টাইম না অনেক কিছু হেল করে ফেলে, এবং যতই বেশি আপনি আপনার দুর্বলতা শো করতে যাবেন ততই বেশি ও চড়াও হবে। সো বেটার হচ্ছে আপনি একদম চুপচাপ থাকেন, ওকে নিজের মতো করে নিজে কন্ট্রোল করতে দেন। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন স্লোলি স্টেপ বাই স্টেপ আগান। বাট কাজটা খুবই কঠিন, কারণ আমরা আমাদের ইমোশনটা চাপিয়ে রাখতে পারি না, এবং রাখতে পারি না বলে জীবন জটিলতাগুলো আরো বাড়তে থাকে। জি বলুন, তারপর কি হলো? তারপর আমি অজ্ঞানে পড়ে যাই। তো আমাদের দেশি ছিল, আমাদের রুমম্যান 6 জন ছিলাম। তো মিজান ভাই দেখতেছে যে আমি পড়ে রয়েছি, তখন এবার অনেকের ডাকতেছে, করিম ভাইরে ডাকতেছে যে পারভেজ ভাই পড়ে রয়েছে, হ্যাঁ ধরেন। শুনতেছি যে ডাকতেছে আর কি, কিন্তু আর কিছু যে বলবো এরকম আমি শক্তি পাইতেছি না। তারপরে ঘুম থেকে সকালবেলা ওইটা দেখি যে ওরা সবাই ডিউটিতে চলে গেছে। আমি রুমের মধ্যে সারা কোথায় ছিলাম, কিরম ভাবে ছিলাম আমি কইতে পারি না। কিন্তু দেখতেছি যে আমার শরীর লাগতো, মনে তেল মালিশ করা হয়েছে বা পানি চানি ঢালা হয়েছে এরকম। তখন মিজান ভাইরে ফোন দিছি যে মিজান ভাই কি হয়েছিল আমার, আপনার রাত্রে এরকম ভাবে ডাকলাম, ঠিক আছে কতই করলেন না, দাঁতি লেগে গেছেন। এরপরে আবার ডিউটি আবার টাইমে ডাক দিলাম, হলে পরবর্তীতে করিম ভাইরা কইতে না রাত্রে যেতে এমন একটা সমস্যা গেছে, আমরা ডিউটি থেকে আইসা জান মনে আর কি সমস্যার কারণে এরকম হয়েছে। তখন মনে করেন আমার খারাপ লাগতেছে ওর জন্য, যেহেতু যেটি আমি ভীষণের ভিতরে দেখছি ও নিশ্চয়ই এখন সৌদি আরব কি অবস্থা আছে, কিরকম আছে, কেমনে খবর নিমু
এটা মনে করেন আমি কোনো দিকে খুঁজে পাইতেছি না। কারণ 2 দিনের ভিতরে আমি না খাওয়া কোনো কিছুই না, ডিউটি পর্যন্ত আমি যাই নাই। ফোরম্যানের শুধু এটুকু বলছি, দেখ আমি দেশের থেকে আইসি তো হঠাৎ করে মনে করছি গরমের মধ্যে পড়ছি, আমার শরীরের অবস্থা খুব খারাপ, তুই আমার হাজিরাটা উঠে দিস, 3 দিন অ্যাবসেন্ট দিলে আবার পাঠাই দিব বাংলাদেশে। তো ফোরম্যানে হাজিরা উঠাই দেয়। 3 দিন পরে ডিউটি গেছি, 1:30-2টার দিকে একটা সৌদি আরব থেকে একটা মিস কল আসছে। তখন আমি সাথে সাথে ব্রেক করি, ব্রেক করার পরে দিয়া ওখান থেকে ভাইয়া আপনি আমার মাফ করে দেন, আপনি আমার জীবনটা ভিক্ষা দেন। ভাইয়া? আপনাকে ভাইয়া বলতো বিয়ের পরে? কেন? না মানে এখন বলছে আর কি। ও ফোনটা রিসিভ করে ও জিগায় নাই আমি কেমন আছি এটা না জিগাই বলতেছে যে ভাইয়া আপনি আমার বাঁচান, আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই, আপনি আমার সৌদি আরব থেকে মুক্তি করেন। তখনই তো আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই আর কোন সমস্যা হয়েছে। তারপরে আমি বললাম যে কি হয়েছে বলো। ভাই আমি কিছু বলতে পারবো না, আপনি আমার জীবনটা ভিক্ষা দেন, আপনার প্রতি আমি অনেক অন্যায় অবিচার করছি, কিন্তু আপনি আমার নিয়ে খান বা না খান, আপনি আমার জীবনটা বাঁচাই দেন। আমি কেমনে বাঁচাবো তোমার জীবন? তুমি সৌদি আরবে, আমি কাতারে, কি সমস্যা তোমার কও? তখন ও কইতেছে আজকে 3 দিন হয়েছে, 3 দিনের ভিতরে আমার কোনো খাওয়ান দেয় নাই। মনে মনে ভাবলাম যে বিদেশে তো খাওয়ানোর কোনো অভাব নাই, বা খাওয়ানোর কষ্ট দিব না, সব দিক দিয়ে কষ্ট দিল। তখন আমি বললাম যে তোমার কফিলের দাও। দেওয়ার পরে আমি বললাম তুই নাকি এরা খাওয়ান দিস না? হ্যাঁ মনে করো যে সময় যে ডাক খাইবার মন চা, আমি তো হ্যাঁ কথা বুঝি না, হ্যাঁ আমার কথা বুঝে না। আমি যদি ডাক দিই এদিকে হ্যাঁ যাই দিকে বিডি কল দেয়, তুই বিডি কল দিয়ে আমি দেখাই ওর রুমটা কোন রুমে, তাই ওর রুমে কি কি আছে। তখন এইগুলার সম্পর্কে তোমার আমার আর বিডি কল দিয়ে দেখা লাগবো না। বিদেশে যারা খাদ্দামা যায়, বাংলাদেশে বুয়া বলে আর বিদেশে বলে খাদ্দামা, যে খাদ্দামা যারা যায় ওরার জন্য এক্সট্রা রুম, তাই খাওয়া দাওয়া কোনো দিক কষ্ট দেয় না। আচ্ছা, তো আমার যতটুকু সম্ভব আমার মনের মধ্যে একটা হয়েছে যে নিশ্চয়ই ওর সাথে খারাপ কোনো একটা আচরণ করতেছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোর খাদ্দামার কাছে মোবাইলটা দে। দেওয়ার পরে আমি বললাম যে তোমার কি সমস্যা সত্যি করে আমার কাছে বলো। তখন আমার সব সম্পূর্ণ কইলা বলছে আর কি। তখন আমি কইছি যে কোন অফিস থেকে আসো? আমাদের দেশি কালামের অফিস থেকে। আমাকে নাম্বার দাও। নাম্বার দিতে বলে দেয়া, কালামের বললাম। কালামে বলতেছে এই মুহূর্তে গেছে, ঠিক আছে আনা সম্ভব না, ওরা আনতে হইলে 3 লাখ টাকা খরচ হয়েছে ওরে পাঠাইতে দিতে, ও তো আমার 1 টাকা দেয় নাই। 3 লাখ টাকার মতো খরচ হয়েছে, 3 লাখ টাকা দিতে হইব। তখন আমি বললাম যে কেন 3 লাখ টাকা দিতে হইব? ওর ভিসার পিছনে খরচ হয়েছে 10,000 টাকা, টিকিট গেছে 22,000 টাকা, 32,000 টাকা। আপনি আমার কাছে 50,000 টাকা নেন, 60,000 টাকা নেন, ওরে বাংলাদেশে আনেন। আচ্ছা আমি হেড অফিসে আলাপ করে দেখে লই। তখন 4-5 দিন পরে আমার জানাইছে যে তুমি 70,000 টাকা দিবা, 3 দিন পরে তোমার বউ বাংলাদেশে আইব। তখন আমি 70,000 টাকা মনে করেন দেওয়ার মতো এরকম কোন লাইন নেই। তখন আমি বন্ধু বান্ধবের থেকে বেতন পাইয়া ঋণ কইরা আমার বেতন মিলায় 70,000 টাকা আমি ওরে দিই। 4-5 দিন পর আবার কইতেছে তুমি টিকেটের টাকা দিবা না, এটা তো 20,000 টাকা দিছো, টিকেটের টাকা দাও। আবার মনে করেন ওর প্রতি মনে করেন মায়া লাগছে দেখে আমি আবার ঋণ কইরা আমি টিকেটের টাকাটা দিই। ওকে। আর আমার মার কাছে অন্তত আপনি ফোন দিয়ে জানতে পারেন সত্য কিনা মিথ্যা, আমার মার কাছে সবসময় পায়ে ধরে বলতো যে আম্মা আপনার পোলা আমার নিয়ে খাওক বা না খাওক, আপনারা পায়ে নিচে আমার একটু টাই দিয়েন, আপনাকে বান্দিগিরি করে খামো, আপনার আমার যেমনি পারেন বাংলাদেশে আনেন, আপনার যত টাকা ঋণ করা লাগে করেন, আমার মনে করেন বাড়িতে আমার নামে একটু জায়গা আছে, দরকার বেচে আমি টাকাগুলা দিয়ে দিব। তোর মা বলছে যে দেখি মা ঋণ করার মতো আমার কোনো বাউ নেই, এখন তোর লাগে ঋণ মানুষের ঋণ মনে কথা আমরা দিব না। এই কালামের অফিসে মনে করেন আমি একবার পাঠাই 70,000, আরেকবার টিকিটের লেগে পাঠাই 22,000। এই কোরবান ঈদ গেছে, এই হজের মানুষ আইতেছে, এই জন্য টিকিট পাইতেছে না। এরকম ঘুরাইতে ঘুরাইতে নাজমার বিদেশের মাস হয়েছে আপনার 1 মাস 17 দিন ঘুরাইতেছে, আনবো কিন্তু আনতেছে না। আমাদের এলাকার একজন লোক আছে, ওর কাছে আমি ফোন দিই যে ভাই আমি তো এমন এমন সমস্যা, এখন কি করব। তখন পরবর্তীতে আমাদের এমপির নাম্বার দেই। ফোন দেওয়ার পরবর্তীতে উনি বলছে যে কোন অফিস থেকে গেছে। তখন আমি বলছি যে এই কালামের অফিস থেকে। পরে নাম্বার দিছি, কি বলছি কি না বলছি তা কইতে পারি না। তো আরেকদিন কালামের কাছে ফোন দিছি, পরে কইতেছে তোমার বউ শনিবারে আইতেছে। সত্যি সত্যি শনিবারে চলে আইছে। কইতেছে আমি ডাইরেক্ট আপনাদের বাড়িতে যাবো। ঢাকার বাসাও তো সাইডে দিছে। তখন আপনি কাতারে? হ্যাঁ তখন আমি কাতারে। জিনিসপত্র বেচে বোনের দিয়ে গেছে, বোনের কাছে ওর পোলা রেখে গেছে। ওকে। তো আমার বাড়িতে যাইবা, তুমি সৌদি আরব গেছো, এটা যদি মনে করো আমার মা জানে, আমার বাপে জানে, গ্রামের মানুষ জানে, তো আমার গ্রামে মুখ দেখাইতে পারবো না। তখন কইতেছে আচ্ছা যাই হোক ভাইয়া, যেটা হয়েছে না হয়েছে আপনি আমার মাফ করে দেন। একটা কথা চিন্তা করবেন, আপনি যেটা ভাবছেন এটা কোনোদিন আমি হইতে দেই নাই, কিন্তু এই জন্য আমি আইসা পড়ছি। আর যদি এরকম কিছু করতাম তাহলে আমি থাকতে পারতাম। ওকে, এটা আপনাকে বলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো বাড়িতে যাওয়ার পরে 2 দিন পরে ফোন দিছে,
আমার কইছে আপনি আইবেন বাংলাদেশে? আমি কই না, আমি আমু না। আপনি যদি না আন তাহলে একটা ভিডিও কল দেন। ভিডিও কল দিছি, আমাদের ঘরের পিছনে একটা বাজার আছে, একটা ফাঁসি রশি লটকানো, আর ওর হাতে একটা বোতল। কইতেছি 20-এর বোতল, আর ওই দিন ফাঁসির রশি। কোন ডাক কামো, 20 কামো না ফাঁসির দড়ি গলায় নিব? কইতেছে যদি না আসেন দেখবেন এই মুহূর্তে আমি একটা কিছু আপনার বাপ মারে ফাঁসাই দিব। তখন কি করি, তুমি এক কাজ করো, আমাদের কটিয়া দিয়ে যাও, মেডিকেল থেকে একটা সার্টিফিকেট উঠাও যে আমার এমন এমন সমস্যা, ওর সায়েন্স ছাড়া মেডিকেলে চিকিৎসা করবো না। মা বাপের চেয়ে বউয়ের কথা কিন্তু দাম দেয় বেশি বিদেশিরা। ওকে। তখন ও একটা প্রেসক্রিপশন পাঠাইছে, ইমার্জেন্সি টিকিট নিয়ে আমি বাংলাদেশে চলে আসি। সারাদিন ডিউটি করে রাত্রে 9টায় ফ্লাইট হয়েছে, আর পরের দিন সকাল 11টায় আমি বাংলাদেশে আসার পরবর্তীতে আগের চেয়ে আরো অনেক সুন্দর করে চলেও। আমার মা ঘুম থেকে ওঠার আগে মনে করেন ঘুম থেকে উঠান মোটান ঝাড়ু দেয়, রান্না বান্না নাস্তা মাস্তা, আমার মা বাপের কাপড় চোপড় যা আছে সবকিছু ধুয়ে দেয়। আমার মা বাপের দিকে মানে অনেক খুশি হইতেছে। তখন দেখা দিতেছে যে আমার একটা নামে একটা মামলা পড়ে যায়, আমার আগের ওয়াইফের মামলাটা করছে আরো আগে, কিন্তু আমরা খবর নিই না দেখা কইতে পারি না আমার নামে ওয়ারেন্ট হয়ে রয়েছে। আমার 3টা হাজিরা মিস হয়েছে, আমি তো চলে গেছি বিদেশে। আগের ওয়াইফ তো তখন ডিভোর্সড? হ্যাঁ, ডিভোর্স। কিন্তু যে সন্তানের ব্যাপারেও জানেন না কোথায় আছে সন্তান? সন্তান এখানে আছে, সন্তান আমি নিয়ে আসা পড়ছিলাম। সন্তান তখন আপনার মার সঙ্গে থাকতো? হ্যাঁ, কোর্ট থেকে আমি নিয়ে আসা পড়ছিলাম। কোর্ট থেকে কিভাবে নিয়ে এসেছিলেন? কোর্টে তো আমি মামলা করছি যে আমার সন্তান দেয় না, আটকায় রাখছে আমার সন্তান। পুলিশ কিছু হেল্প করছে, আমাদের থানার পুলিশ। তো ওরা মনে করেন একজন সাক্ষী দিচ্ছে যে আমরা যাই দেখছি ওর সন্তান রাইকা ও কোন জায়গায় গার্মেন্টসে কাজে গেছে, ওর সন্তানরা দেখছি মাটিতে শুয়ে রাখছে, মশা মাছি সন্তানরা খাইতেছে। যদি জিজ্ঞাসা তুমি কার সাথে যাবা, তোমার আম্মুর সাথে যাবা না তোমার দাদুর সাথে যাবা? আমি আমার দাদির সাথে যাবো। তখন মনে করেন কোর্ট থেকে আমার সন্তানটা আমার মার কাছে দিয়া দেয়। 5 বছরের সন্তান। খাদিজা আগের ওয়াইফ, উনি মামলা করছে যে কাবিনের বিষয়ে যে একটা মামলা হয়, দেনমোহর। হ্যাঁ, দেনমোহর। তো এটা 3টার হাজিরা ডিট গেছে, কোর্ট অমান্য করছে, আমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে। তো আমার একটা খুব পরিচিত দারোগা ছিল, উনি বলছে যে কয়েকদিন একটু শরীরে তাই না, একটা বেজাল কেমনে শেষ করবেন, কোর্টে যে হাজিরা দেন। তখন মনে করেন আমি বাড়ি থেকে চলে গেছি আমার খালার বাড়িতে। ও আমার সাথে রাগারাগি করে পরের বাড়িতে কেন থাকবো। তো একদিন বিকাল বেলা কইতেছে ঠিক আছে আমার ট্রেনে তুলে দেন, আমি আপনাদের বাড়িতে যাইগা, পরের বাড়িতে থাকতে আমার লজ্জা লাগে। তখন ট্রেনে উঠাই দিছি। আমাদের কালারবাড়ি স্টেশন থেকে আমাদের স্টেশনে যেতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে ট্রেনে। তো 5টা বাজে ট্রেন লাগার কথা, তো 6টা বাজে গেছে, ওখানে ফোন দেয় না, মোবাইল বন্ধ। তো বাড়িতে ফোন দিছি যে মা রূপা আইছে, কোনা হ্যাঁ তো আইছে না। তো মনে করেন আমি কাছে ঠিক আছে তুমি যাই একটু রাস্তা খারাপ, ট্রেনের রাস্তা তো হ্যাঁ চিনে না, দেখো আয় কিনা। তো মা মনে করেন রাত্রে এশার আজান পর্যন্ত কারে হয়েছে নাই, ও যায় না। এশার আজানে আরো আধা ঘন্টা পরে আমার ফোন দিছে, কইতাছে আপনার আমি আজকা মনের থেকে মুক্ত করে দিলাম। আমি কেন? আপনি আর কোনদিন আমার পাইবেন না, আপনি মানুষটা বহুত খারাপ। আমি কেন? আপনি আগের বউ আনবেন দেখে মনে করেন আপনার আগের বউর বয়ে আপনার খালার বাড়িতে নিয়েছেন, আপনার আগের বউ মনে বাড়িতে গেছে। আমি তুমি এটা থাইকা দেখা এরপরে যদি আমার এরকম পাইতা তারপরে তুমি যাইতা। কিন্তু মেন উদ্দেশ্যটা কেন হয়েছে এটা আমি সামনে আগানোর পরে আমি বলতেছি, যে পরবর্তীতে যেগুলা জানলাম আর কি এর সম্পর্কে। মিরপুর 1 নম্বর আবার বাসা নিছে। আমার কাছে আচ্ছা ঠিক আছে জান, আপনি মাফ করে দিয়েছি, আপনি যদি আমার চান তাহলে এখন আপনার বাপ মা সাইডে চলে পড়েন। তো আমি আবার মনে করেন মিরপুর 1 নম্বরে চলে আসি। তো এই দিক দিয়ে আমার মামলাটা শেষ হয়ে যায়, চলো বাড়িতে চলে যায়। তখন মনে করেন আমার বাড়িতে আমার কথা মতো চলে গেছে। দেখি মোবাইল বেশিরভাগই বন্ধ রাখে, সাইলেন্ট করে। তো কি ব্যাপার তোমার মোবাইল কে সাইলেন্ট থাকে? কোন এমনি ঘুম ডিস্টার্ব। তখন আমার কইতেছে কি জানুয়ারির 4 তারিখ, এই 2017 সালের জানুয়ারির 4 তারিখ আমি একটু আমাদের বাড়িতে যাবো। তোমাদের বাড়িতে তোমার জায়গা দেয় না, কই যাইবা? আমার বোনের বাড়িতে যাবো। জানুয়ারি 4 তারিখ আমি সকালবেলা ভোর 1 টিভি আমি আর বাসে উঠে দিই। যাই আবার ফোন করছে, আমি আমার বোনের বাড়িতে আইছি। আমি কই তোমার বোনের বাড়িতে গেছো? কই নাসিমার কোনো কথাবার্তা তো শোনা যায় না, পোলাপাইনের কথা শোনা যায় না। নীরব কই? নীরবের কাছে দাও তো মোবাইলটা। কইতেছে নীরব এখানে নাই। আমি কই নাসিমা জামাই কই? সুমন ভাই কই? সুমন ভাইয়ের কাছে দাও মোবাইলটা। কোথায়? সুমন ভাই বাজারে। নাসিমা কই? নাসিমার কাছে দাও। নাসিমা বাথরুমে। তো এরকম কইরা কইতেছে আচ্ছা ঠিক আছে রাইখে দিই, আমার মোবাইলে চার্জ নাই, একদম চার্জ নাই, মোবাইলটা আমার বন্ধ হয়ে যাইব। মোবাইলটা বন্ধ হয়ে গেছে। সারা রাত বইরা ফোন দিই, মোবাইল বন্ধ বন্ধ বন্ধ। আপনি তখন বিদেশে? না, বাংলাদেশে। তখন মনে করেন ওর বোনের বাড়িতে যায় নাই। তখন আমি বলতেছি যে তুমি কি আইবা না? তখন কইতেছে না আমি আর আমো না, আপনার বাতার আমি খামো না, আপনার আমি ডিভোর্স দিয়ে দিব। তখন আমি কইতেছি তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা, তাহলে তুমি আমার জীবনটা কেন এমন করলা, যে আমার কেন খাতার দিকে আনাইলা?
তুমি বারবারই তুমি আমার সাথে অপরাধ করে দিতেছো। আমার কি অপরাধ অন্তত একবার বলো, আমার গ্রামের মধ্যে একটা বিচার দলা করে তুমি আমার গ্রামের মধ্যে বিচার করে দাও। ফিরবো প্রিয় শ্রোতা, 5 মিনিটের বিরতি নিতে হবে এ পর্যায়ে। এর যে জীবনের গল্প, সেই গল্পের একেবারে শেষ ভাগে ফিরবো, অ্যান্ড হুইচ ইজ আনপ্রেডিক্টেবল। আর এই ফাঁকে ওকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আরজে কিবরিয়া নামে আছে, যেখানে প্রায় 14 লাখের কাছাকাছি ফ্যান এবং ফলোয়ার আছে। শুধু আরজে কিবরিয়া নামে কোনো পেজ আপনি সার্চ করবেন না, তাহলে অসংখ্য ফেক পেজ পাবেন। আমি যে ইউআরএলটার কথা বললাম, সেই ইউআরএল দিয়ে আপনি ঢুকবেন, তাহলে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। ফিরে আসছে একটু পর, সাথেই থাকুন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. You're listening to ABC Radio 89.2 FM. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ABC Radio 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. সময় রাত গভীর, আমরা বলতে পারি, কজ 12টার পরে একটু পরে 1টা বেজে যাবে। যারা আমার সঙ্গে রয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা শুনছেন আরজে কিবরিয়াকে অন 89.2 FM। আমার সঙ্গে রয়েছে জীবনের গল্প নিয়ে পারভেজ। আমি কথা না বাড়িয়ে জীবনের গল্পে আবারও ফিরতে চাই। পারভেজ, আমরা যেখানটায় ছিলাম, ও বলতেছে যে আমি আর আপনার ভাত খাবো না। তখন ওর কাছে আমি মোবাইল করে অনেক কান্নাকাটি করি, তুমি আমার জীবনটা এরকম ভাবে নষ্ট করে দিলা, ওর বিদেশের লাইফটা শেষ করলা, তোমার কথা মতো আমার আগের বউটা শেষ করে দিলাম, তো তুমি আমার জীবনটা এরকম ভাবে কেন নষ্ট করছো? তাতে তোমার কি লাভ? তুমি কি মজা পাইছো? তোর জীবনের লাগে আমার পোলার ভবিষ্যৎটা নষ্ট করুন না। তোমার পোলার কি এর ভবিষ্যৎ? টাকা পয়সা লাগলে আমার বাড়ি ঘর বিক্রি করলেও তোমার অ্যাকাউন্টে রাখি। এটা তুই বুঝবি না। এরপরে অনেক কান্নাকাটি করার পরে কইতে, আচ্ছা তুই আমার কতটুকু ভালোবাসস, আমি যে আইতে পারবি? আমি আইতে পারুম। কোথালে ঢাকা মিরপুর 1 নম্বরে আই। তখন আমি বাড়ির থেকে ঢাকা মিরপুর 1 নম্বরে আইসি, আইসা দেখি নাই। সত্যি আইসেন আপনি? তুই থেকে আপনি আমার ঠিকানাটা আপনার দেই নাই, আপনি জান, আমি দেখলাম আপনি আইসেন কিনা। আপনি ঢাকা কদমতলী আইন, বাবুবাজার ব্রিজের নিচে আসেন, এরপরে আপনার সাথে দেখা করতেছি। তখন আবার মিরপুর থেকে বাবুবাজার ব্রিজের নিচে যাই। দাঁড়ায় থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ও দেখা করে নাই। মোবাইলটা বন্ধ করে দিছে। সারাটা রাত আমি থাকি চুরির কারখানাটা, এই কারখানার মধ্যে রাত থাকি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কইতেছে, আপনার প্রতি খুবই কষ্ট লাগলো, আমি গিয়েছিলাম কুমিল্লা, আপনি একটু কষ্ট করে কুমিল্লা বিশ্ব রোডে এসে পড়েন। প্রচুর শীত, আমার পরনে শুধু একটা লুঙ্গি আর শার্টটা, একটা জ্যাকেট। জীবনের প্রথম কুমিল্লার মাটিতে পা রাখা, বিশ্ব রোড। ওরা আমি কইতেছি, আমি কিন্তু দরকার তুমি আমার মাইরা লাইও, কিন্তু আমার এরকম ভাবে তুমি মিরপুরের মতো আর এর মতো ঘুরাইও না। কইতেছে আপনি দাঁড়ান, 10 মিনিট লাগবে, আমি আইতেছি। তুমি 10 মিনিটের কথা কয়ে মোবাইলটা বন্ধ করে দিছে। আমি এখানে দাঁড়াই রয়েছি, সন্ধ্যার লগে মোবাইলটা খুলছে। ভাই মোবাইলটা আমি আইতেছি, এই সিএনজি থেকে পইরা মোবাইলটা ভাঙে গেছিল, তখন বইসা ঠিক করছি মোবাইলটা, এই জন্য এতটুকু সময় লাগছে। মোবাইল চারও তো আপনার খুঁজে পাবো না। আমি আচ্ছা ঠিক আছে আসো। কইতে ঘন্টাখানে বসেন, আমি রান্না বান্নাটা শেষ করে একবারে আসি। তখন আমি এই কুমিল্লা বিশ্ব রোড আমি বসে রয়েছি ব্রিজের উপরে, খুবই ভালো লাগতেছে যে আসে আমার নিব। এরকম করতে করতে রাত্রে 9টা বেজে গেছে, ও আসে না, ফোনও ধরে না। 9টা বাজে যাও, ফোন ধরছে, আপনি বসেন আমি আইতেছি, এত ব্যস্ত হয়েছেন কে? এই কথা কয়ে মোবাইলটা বন্ধ। তো এরকম অপেক্ষা করতে করতে রাত্রে বাজে 11:30। প্রচুর কুয়াশা, প্রচুর শীত, যে কই যাবো এখন। তখন আমি কি করি, ব্রিজের উপরে যখন একদম খালি হয়ে গেছে, তখন আমি ব্রিজের নিচে এসে বসি। চিন্তা করলাম যে এখানে বসে থাকলে তো কোনো সমস্যা হইতে পারে, যেহেতু রাত্রে অনেক রাত হয়ে গেছে। পর দিকে পূর্ব পাশে দেখা যায় মানুষ হাঁটাচলা করে এবং মানুষ আছে, এই পাশ দিয়ে যাবো। মাঝে রাত মনে হয় 2:30, 2:45 মতো। ব্রিজের উপর দিয়ে যাইতেছি, এর মাঝে একটা ছেলে আমারে খাড়া করেছে, খায় দাঁড়াও, কই যাও? কই পারে যাবো? তো কুমিল্লার ভাষা আর আমাদের কিশোরগঞ্জের ভাষা তো মিলে না।
তখন তো একটু হলে বুঝতে পারছি যে এটা মনে হয় আমাদের দেশের না। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আমি বলি কিশোরগঞ্জ। ওইখানে কেন আসছো? আমি কি আসছিলাম এক জায়গায় বেড়াইতে। এত রাত করে বেড়াইতে আইছিস বানি? তখন মানে আমার সাথে খারাপ ব্যবহার দেখাইতেছে। তখন দেখলাম যে আরো 3-4টা উঠে আইছে। আচ্ছা, আসার পরে আমার কাছে কত লগে কি আছে, 2000 টাকা আছে আর মোবাইলটা আছে। ওকে, কদে সবগুলা দে। তখন আমি বলছি যে ভাই আমার জীবনটা নিয়ে যেতে পারেন, টাকা নিতে পারেন, কিন্তু মোবাইলটা আমি দিব না। মানে মোবাইলটা হারিয়ে ফেললে তো আলটিমেটলি আপনি নাজমাকে তখন যোগাযোগ করতে পারবেন না। ওর সাথে যোগাযোগ করতে পারবো না, এই জন্য আমি বলছি যে আমাকে মারেন, খাটেন, দরকার আমার জীবনটা একবার শেষ করে দেন, কিন্তু মোবাইল পাইবেন না। এলাম 2000 টাকা। তখন ওরা অনেক চেষ্টা করে আমার কাছ থেকে মোবাইলটা নেওয়ার জন্য, ওকে মাইর দূর করে, কিন্তু আমি মোবাইলটা দিই নাই। পুলিশে মনে কেমনে কেমনে দেখছে নিচে থেকে যে উপরে মনে কোনো গ্যাঞ্জাম চলতেছে, আইসা সরাসরি হাতে ধরছে, কিন্তু ছেলেগুলারে পুলিশে কোনো কিছু বলে নাই। পুলিশের সামনে দিয়ে সুন্দর ছেলেগুলো হাইটে গেছে, কিন্তু পুলিশে কোনো কিছু বলে নাই। তখন মনে করেন আমার অবস্থা খারাপ, নাক দিয়ে রক্ত বাড়িতেছে, ঠোঁটের দিক দিয়ে রক্ত বাড়িতেছে। পুলিশে নিচে নিয়ে আসছে, আমাকে বলতেছে যে বাড়িতে চলে যাওয়ার জন্য। কাশপুরে কাছাকাছি, এর মধ্যে নাজমা আবার ফোন দিছে আমার যে ভাই আমি তো আইতে পারি নাই, আপনি আমার মাফ করে দিন, 15 দিন পরে আপনার লোক দেখা করবো না। তখন আমি কি, তোমার যদি দেখা করার ইচ্ছা থাকে তুমি ডাইরেক্ট বাড়িতে আসো। কইতেছে বাড়িতে থাকবো না, ঢাকা বাসা নেওয়ার জন্য। আবার আমি ডেমরা বাসা নেই, ডেমরা বাসা নিয়ে দিতেছে ভাই, এদিকে জায়গা চিনি না, কোনো কাজ কাম করতে পারি না। তারপরে আমি 500 টাকা দিয়ে একটা, যেটা ঢাকা বলা হয় সেনি, এটা কিনা ভাই আমি মনে করেন যে বড়ুয়ের আচার, কামরাঙ্গা আচার, এগুলো 4-5 পদের আচার বানাই আমি বিক্রি করে মনে করেন ওর সংসারটা আমি চালাইতেছি। ওকে, 10-12 দিন পরে আমি আচার নিয়ে গেছি, সন্ধ্যার দিকে আইসা দেখি ও রুমে নেই, ও কাপড় চোপড় নিয়ে চলে গেছে। 2-3 দিন পরে যোগাযোগ হয়েছে, জিজ্ঞাসি কোথায়, বলছে ওর বোনের বাড়িতে। যাই হোক, এরকম ভাবে দিন কাল যাইতেছে। আবার 1-1.5 মাস পরে আবার কইতে চাইবো, আবার আমি ঢাকা মিরপুর 1 নম্বরে বাসা নেই, লালবাগে কাজ করি, ঢাকা মিরপুর 1 নম্বর প্রতিদিন সকালে আসা যাওয়া করি। তো আস্তে আস্তে আমি জিনিসপত্র কিনতেছি, ফ্যান কিনলাম, হাড়ি পাতিল কিনলাম, তুষক কিনলাম। তো 10-15 দিন পরে আবার আমার সাথে এরকম একটা পলিটিক্স কাটায় চলে গেছে। যার এত ভালোবাসি, যার জন্য রাতে রাত আমার কাটাই অগমা, কিন্তু আমার সাথে কেন এরকম করে? ওর মোবাইল থেকে আমি সবগুলো নাম্বার রেখে দিছিলাম। একটা নাম্বারে ফোন দিছি, ফোন দিয়ে আমি বলতেছি যে নাজমা আফা আছে? আপনি নাজমার কি হন? আমি তো নাজমার ভাই। আপনি নাজমার ভাই হন, আপনার কথা তো নাজমার দেশের মতো লাগে না। আমি কি এটা কোন জায়গা? এটা বিক্রমপুর। বলতেছি তো আপনি নাজমার কি হন? আমি নাজমার ননস হই, নিয়াসিনের ফুপু আমি। তখন আমার সম্পূর্ণ ঘটনাটা আমি ওর কাছে বলি, আকবরের বোনের কাছে, যে নাজমার ননসের কাছে। বলার পরবর্তীতে দিনে অনেক গ্যাঞ্জাম হয়, ওরা বলতেছে নাজমার এখানে রাখবো না। তো নাজমা আমার কইতেছে ঢাকা চড়াইল আসেন, আমি চড়াল আইতেছি। তো আমি চড়াল গেছি, চড়াল যে রাত্রে 2টা বেজে গেছে, কিন্তু আর আসে নাই। তখন ওর গ্রামের মেম্বারের কাছে আমি যোগাযোগ করি, উনি আমাকে বলছে সব ঘটনা। নাজমাকে প্রথম নাজমার গ্রামে বিয়া দেয় ওর বাপ মা। 3 বছর একটা ছেলে রেখা ঢাকা তেজগাঁওয়ের এক ছেলের সাথে পালাই আসছিল। তখন নাজমার বাপের নাজমারে বাড়ি থেকে ত্যায্য করে দিছে। ওই ছেলের কাছ থেকে গেছে যে বিক্রমপুরে আকবরের কাছে, বর্তমানে যে জায়গায় আছে। আকবরের কাছ থেকে আইসে আমার এখানে। ওর আপন চাচাতো বোন বলছে যে আপনি আমাদের বাড়িতে আসছিলেন যে একদিন রাত্রির বেলা, এত রাত্রে, সকালবেলা চইলেও গেলেন, বললেন যে আবার আসবেন, আর তো আসলেন না। আমি কই তোমার আপুরে নেই, তোমাদের বাড়িতে তো আমি জীবনে যাই নাই। কেন রাত্রি 12টা বাজে আপনি আসেন নাই? বলছেন না যে আপনার বাড়ি কিশোরগঞ্জ, আপনার নাম পারভেজ। তার মানে অন্য কেউ একজন গিয়েছিল। হ্যাঁ, তখন মনে করেন এর কথাগুলো সবগুলো আমি রেকর্ডিং করছি, রেকর্ডিং করে ওরা শোনাইছি। বলতেছে যে ও কোন ছেলে নিয়ে ওদের বাড়িতে যায় নাই, যে দেখতেছি ওর কথা আর নাজমার কথা এক হয় কিনা। তোমার বোন কি সত্যি সত্যি আইছিল? ওর মার সাথে মনে করেন কথা বলছিল, মাও বলছে যে হ্যাঁ বাবা আসছিল আমাদের বাড়িতে, আমি তো জানি না সে যে এত খারাপ হয়ে গেছে। তখন মনে করেন আকবরের কাছে তাহে 1 মাস, আমার কাছে এসে তাহে 15 দিন, কিন্তু আমার কাছে বলে বোনের বাড়িতে, আকবরের কাছে বলে যে বোনের বাড়িতে। আকবরের নাম্বারও আছে আমার কাছে, আকবরের কাছে যাচাই করে দেখতে পারেন। এরকম ভাবে ওর দিনকাল কাটাইতেছে প্রায় 4 মাস, যে আমার চোখেও দোলা দিতেছে, আকবরের চোখেও দোলা দিতেছে। আকবরের সাথে রাগ করে চলে যা আমার কাছে যায় 15 দিন কম থাকে। আবার আমার কাছ থেকে পলাইও যায় প্রায় সময়, তুই তো তোর আগের বউ আনবি, হঠাৎ করে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়। এরকম ভাবে আকবরের কাছে যা। এসব জানাজানি হওয়ার পরে আমি বলছি যে আমি যেহেতু ওর জন্য সবকিছু শেষ করে দিছি, আমি ওরে রাখবো। তখন আকবরে বলছে যে আকবরে রাখবো না। তখন আকবরের বাড়িতে নাকি ও গলায় ফাঁসি নিছে, তো এইসব ভয়ে আকবরে রাখছে। কিন্তু ওর মায় আমি বলতে পারি না, যখন প্রথম বিয়ে পরে বিদেশ থেকে গেছি, এইসব মায়াটা আমি বলতে পারি না, দেখে ওরা আমি অনেক ভালোবাসি। রোজা ঈদের 4 দিন পরে আমার এনে চলে আইব। তো এরকম একটা পেস লাগাই ও আর আসতে চায় না।
তখন আমি একটা রাস্তায় একটা বিজ্ঞাপন দেখি, কালাজাম কবিরাজ, যে কবিরাজের কাছে গিয়ে বশীভূত করে হলো তাকে ফিরে আসার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, সেটা করেছেন আপনি? রেজাল্ট কি দাঁড়িয়েছে? যাওয়ার পরে বলতেছি 7,000 টাকা খরচ। না, আমি জানি কি করবে তারা, ওগুলো নিয়ে আমার গল্পটা বড় করছি না। আপনি বলেন কি রেজাল্ট কি দাঁড়িয়েছে? আপনি তো করেছেন রেজাল্ট। আমি রিক্সা চালাই আর আমি 7,000 টাকা দিছি, কিন্তু আমার একটা কাজে লাগে নাই। কুমিল্লারই আরেকজনে বলতেছে যে 650 টাকা দাও, আমি তোমার 14 দিনের ভিতরে কাজটা করে দিব। জুবাইর কবিরাজ। তো 450 টাকা মনে করেন ওরে আমি দিই। আজ পর্যন্ত দেখা দিতেছে 10-15 দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ নাই। শুনেন, আপনি এত কিছুর পরও, এত ভুল দেখার পরও ওকে আপনি কেন চাইছেন আপনার জীবনের জন্য, এটা আপনি আমাকে পরিষ্কার করেন। ওর ব্যবহার, যে প্রথম যে ব্যবহারটা করতো আমার সাথে ভালো লাগতো। আরেক কথা হয়েছে যে ওর জন্য আমার সম্পূর্ণ সবকিছু শেষ। বর্তমানে যার জন্য আপনার সবকিছু শেষ, যার জন্য আমি যত জানি আপনি এখন রিক্সা চালান ঢাকা শহরে, তাই না? যে মানুষটা আপনার কাতারে থেকে মোটামুটি অবস্থা সচ্ছল হওয়ার কথা ছিল, সেই মানুষটা আপনার জীবনটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিল, এত অপমান করলো, তারপর ওই মানুষটার পিছনে আপনি কেন পড়ে আছেন? প্রথম কথা হচ্ছে কি যে ভাই আমি ওর ভুলতে পারি না, আমি শত চেষ্টা করি বলার জন্য। এই যে না ভুলতে পারাটা, এটা হচ্ছে এক ধরনের রিলিউশন। আমার কিন্তু এরকম চেহারা ছিল, আমি জানি আপনাকে, সে কারণেই আমি হ্যালো 8920 তে আপনাকে নিয়ে আসছি। এটা শুধু আপনার পরিস্থিতি না, বাংলাদেশের অনেক ছেলেমেয়ের পরিস্থিতি হচ্ছে এটা। এবং যতই পরামর্শ দেই না কেন প্রিয় শ্রোতা, আপনারা যারা এই ধরনের পরিস্থিতিতে আছেন, কোনো পরামর্শই কাজে লাগবে না। কারণ এই ইমোশনাল স্টেজটা এত ভয়াবহ, যে মানুষ আপনাকে লাভ করে না, ওই মানুষটা যদি আপনাকে অবজ্ঞা করা শুরু করে, ওই মানুষটাকে যদি আপনি না পান, কিংবা ওই মানুষটা অন্য কারোর সাথে যাচ্ছে এটা যদি আপনি জানেন, তাহলে ওই মানুষটাকে পাওয়ার জন্য আপনার ভেতরে যে আকুলতা বা যে ঝড় তৈরি হবে, সেটা কোনো কাউন্সেলিং এ থামা ইজ রিয়েলি টাফ। আমি শুধু একটা কথা বলে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই, সেটা হলো বিলিভ আল্লাহ। আপনি যতই লাফালাফি করেন, যতই হ্যাসরাইসি করেন না কেন, নিজের প্রতি যতই ক্ষতি করেন না কেন, উল্টাপাল্টা যাই করেন না কেন, কোনো লাভ হবে না। সে যদি আপনার দিকে ফিরে না আসে, বরং ফিরে আসার সম্ভাবনা একটাই আছে, যদি আপনি নর্মাল থাকেন, এই সময়টাকে স্মার্টলি ডিল করেন নিজেকে। না তুমি আছো না, তুমি নাই, আমার জীবন তো কি হয়েছে, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি, আই ক্যান মুভ মাইসেলফ, আমি নিজের মতো করে ভাবতে পারি, তোমাকে ছাড়া আমার জীবন অসহায়, এই ধরনের কথা ওই লোকের কাছে গিয়ে জীবনেও বলবেন না। নিজেকে কন্ট্রোল করুন, ধৈর্য ধরুন। ও যদি ফেরে, আপনার স্মার্টনেসের কারণে আপনার কাছে ফিরবে। আর যদি না ফেরে, তাহলে একটা জিনিস বিশ্বাস করুন, সর্বোচ্চ 6 মাস কিংবা 1 বছর লাগবে আপনার ওকে ভুলে যেতে। কারণ আপনি যেই ভুলগুলো ওর এখন দেখতে পাচ্ছেন না, যে ইমোশনের কারণে আপনি ওর পিছে পিছে ছুটছেন, 1 বছর পরে মন অটো আপনার এই ইমোশনগুলোকে ডিলিট করে দিয়ে ওর ভুলগুলো সামনে নিয়ে আসবে। অথবা 1 বছর পরে হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য এমন কোন মানুষকে আপনার সামনে এনে হাজির করে দেবেন, যে আপনার হয়তো মনে হবে যে আপনি বৃথা সময় নষ্ট করেছেন এই মানুষটার পেছনে। কারণ যে মানুষটা কন্টিনিউয়াসলি আপনাকে খারাপ রাখছে, আপনার জীবনটা তো একটাই, আপনি কেন তাকে সময় দিবেন? এগেইন আই এম রিপিটিং, কেন তাকে সময় দিবেন? সমাজের এই সমস্যাগুলো প্রত্যেকটা লেভেলে আছে, কি উঁচু, কি নিচু, কি মধ্যবিত্ত, সব জায়গাতে আছে। আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্য কেউ হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে যাই, কেউ হয়তো মুরব্বীজনের কথা শুনি, কেউ হয়তো বন্ধুর কথা শুনি, কেউ হয়তো ড্রাগ নেই, বিপথে যাই। কিন্তু এরা এমন মানুষ, এরা দিনের দিন খায়, এরা রিক্সা চালাতে চালাতে কার কাছে যাবে? এরা ঘন্টার পর ঘন্টা কাজ করে, দিন রাত 24 ঘন্টা, রাতের বেলা গিয়ে মন খুলে কথা বলার মতো মানুষ পায় না। এদের জন্য হ্যালো 8920 আছে, শুধু এদের জন্য না, সবার জন্য। সো ইউ ক্যান কাম, আপনি আসতে পারেন এবং বলতে পারেন, বলার সুযোগটি আমরা দিয়ে রেখেছি আপনার জন্য। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।